সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুল ইংলিশ গ্রামার ক্লাসে। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আছি প্রভা। আমরা আজকের লেকচারে শিখব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো এর আগের দুটো লেকচারে আমরা দুই ধরনের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অলরেডি শিখেছি। একটা হচ্ছে অর্থবোধক বাক্য, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, এক্সক্ল্যামেটরি থেকে অ্যাসার্টিভ ইত্যাদি এই ধরনের ট্রান্সফরমেশন, এবং আরেকটা লেকচারে আমরা শিখেছি সুপারলেটিভ, পজিটিভ, কম্পারেটিভ অর্থাৎ ডিগ্রি অফ কম্প্যারিজনের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই যে লেকচারটা, এটাতে আমরা বেসিক্যালি শিখব কোনো সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী কিভাবে আমরা ট্রান্সফরমেশন করতে পারি, এবং এই স্ট্রাকচারের মধ্যে কি কি আছে: সিম্পল সেন্টেন্সেস, কমপ্লেক্স সেন্টেন্সেস এবং কম্পাউন্ড সেন্টেন্সেস। এখন যদি আপনার সিম্পল কোনগুলো, কম্পাউন্ড কোনগুলো বা কমপ্লেক্স সেন্টেন্স কোনগুলো এটা নিয়ে ধারণা ক্লিয়ার না থাকে, এটার জন্যও কিন্তু আমরা একটা লেকচার তৈরি করেছি যেখানে আমরা সেন্টেন্সের এই বেসিক জিনিসগুলো শিখেছি। তো আমরা চলুন আর কথা না বাড়িয়ে আমাদের পড়াশোনায় চলে যাই। তো আমরা প্রথমেই শিখব যে কিভাবে আমরা কোনো সিম্পল বা কমপ্লেক্স সেন্টেন্সকে, সিম্পল বা কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে পারি, এবং প্রথমেই শিখব সিম্পল টু কমপ্লেক্স করা। তো প্রথম রুল যেটা, সেটা হচ্ছে যদি আমাদের একটা সিম্পল সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল থাকে। এখন একটা জিনিস আগে ক্লিয়ার করে নিই। তো এই পুরো লেকচারে আমাদের বোঝার সুবিধার জন্য আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মকে V1, ভার্বের পাস্ট ফর্মকে V2 এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে V3 বলতে পারি। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে V1 এর সাথে যখন আইএনজি যোগ থাকে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যখন আইএনজি যোগ করা হয় সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো একটা সিম্পল সেন্টেন্সে যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে, সেটাকে আমরা কিভাবে কমপ্লেক্স করতে পারি, চলুন সেই নিয়মটা শিখে নেওয়া যাক। তো প্রথমে আমরা দেখব যে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ বাদেও বাকি যে অংশটা থাকে সেটার যেই টেন্স হবে, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটাও আমরা একই টেন্সে একই সাবজেক্ট দিয়ে গঠন করব, এবং তখন এটা দুটো বাক্য হয়ে যাবে। এই দুটো বাক্যের মাঝে আমরা কমা বসাবো, এবং প্রথম সেন্টেন্সের শুরুতে আমরা বসাবো সিন্স অথবা অ্যাজ অথবা ওয়েন। এখন প্রশ্ন, সিন্স কখন বসাবো, অ্যাজ কখন বসাবো, ওয়েন কখন বসাবো? বাক্যটা পড়ে যদি আমরা দেখি যে এখানে কারণ বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা সিন্স বা অ্যাজ বসাবো, আর যদি দেখি যে সময় বোঝাচ্ছে, সেখানে আমরা ওয়েন বসাবো। খুবই সহজ, এবং রুলটা দেখে মনে হচ্ছে যে আরে এত কথা লেখা, কিন্তু আসলে যখন আমরা এক্সাম্পল দেখবো এটা আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। তো এক্সাম্পলটা যদি দেখি, সিম্পল সেন্টেন্সটা কি? ওপেনিং দ্য ডোর হি এন্টার্ড দ্য রুম। দরজাটা খুলে সে ঘরে প্রবেশ করলো। তাহলে এখানে এই যে ওপেনিং আমরা দেখতে পাচ্ছি না, এটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। এখানে ওপেন হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম V1, এবং সেটার সাথে আইএনজি যোগ করে এই প্রেজেন্ট পার্টিসিপলটা গঠন করা হয়েছে। তাহলে এখানে যে ওপেনিং দ্য ডোর আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ। তো পরের অংশটা কি? হি এন্টার্ড দ্য রুম। এই পরের অংশটা কিসে আছে বলুন তো? পাস্ট পার্টিসিপলে আছে, তাই না? পাস্ট ইনডিফিনিটে আছে। তাহলে এটা কি আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে, কারণ হি এন্টার্ড দ্য রুম, সে ঘরে প্রবেশ করেছিল। তাহলে যখন আমরা কমপ্লেক্স করব, এই অংশের যে পাস্ট ইনডিফিনিট টেন্স, সেটাকে আমরা এই অংশেও অ্যাপ্লাই করব। তখন আমরা কি করলাম? ওপেনিংকে ওপেন্ড করে দিলাম। তাহলে ওপেন্ড কি? ভার্বের পাস্ট ফর্ম V2। তাহলে এবং আমরা এখানে একটা সময় বোঝালাম না, যে যখন সে দরজাটা খুললো, তার মানে এটা একটা ঘটনা ঘটার সময়, এ কারণে আমরা কি বসিয়েছি? ওয়েন। তাহলে ওয়েন একই সাবজেক্ট দিয়ে হি ওপেন্ড দ্য ডোর, বাকি অংশ একই আছে, কমা বসেছে, হি এন্টার্ড দ্য রুম। তাহলে আমাদের সিম্পল সেন্টেন্সটা ছিল কি? ওপেনিং দ্য ডোর হি এন্টার্ড দ্য রুম। সেটা কমপ্লেক্সে এসে হলো ওয়েন হি ওপেন্ড দ্য ডোর হি এন্টার্ড দ্য রুম। এখানে পার্থক্যটা দেখুন, যখন আমরা সিম্পল সেন্টেন্সটা রেখেছিলাম সেখানে একটা মাত্র ফিনিট ভার্ব ছিল, এন্টার্ড। যখন আমরা কমপ্লেক্স করেছি সেখানে আমরা দুটো ফিনিট ভার্ব করেছি। প্রেজেন্ট পার্টিসিপলকে একটা ফিনিট ভার্ব ওপেন্ড V2 দিয়ে, এবং এন্টার্ড V2 আরেকটা। তাহলে দুটো ভার্ব হলো, এবং এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এই অংশটা একটা প্রিন্সিপাল ক্লজ, দুটো মিলে একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করলাম। তাহলে আশা করি যে আমরা সবাই বুঝতে পেরেছি যে কিভাবে আমরা এখানে সিম্পল থেকে কমপ্লেক্সে যে পরিবর্তনটা আছে সেটা করেছি। এখন চলুন আমরা দ্বিতীয় রুলটা দেখি। এখানেও যদি সিম্পল সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল থাকে, বাট সেটার আগে যদি সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে কমপ্লেক্স করব।
তাহলে আমরা প্রথমে সাবজেক্টকে বসাবো, তারপর আমরা রিলেটিভ প্রোনাউন বসাবো, হু বসাবো, হুইচ বসাবো বা দ্যাট বসাবো। যদি ব্যক্তি থাকে তাহলে হু বসাবো, যদি বস্তু বোঝায় তখন হুইচ বা দ্যাট যে কোনো একটা বসালেই হবে। তারপর আমরা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো, প্রদত্ত প্রেজেন্ট পার্টিসিপল যেটা ছিল সেটাকে বসাবো এবং সেন্টেন্সের বাকি যে অংশটা আছে সেটা বসাবো। তো যদি আমরা উদাহরণ দেখি এটা আমরা বুঝতে পারবো। সিম্পল সেন্টেন্সটা হচ্ছে দ্য বয় হোল্ডিং দ্য বল ইজ মাই ব্রাদার। এখানে সাবজেক্টকে দ্য বয় হচ্ছে সাবজেক্ট এবং হোল্ডিং শব্দটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল আছে, তাই না? তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা সাবজেক্ট বসালাম দ্য বয়। দ্য বয় যেহেতু একটা ব্যক্তি, এরপর আমরা রিলেটিভ প্রোনাউন কোনটাকে বসিয়েছি, হু। এবং এখানে ইজ দিয়ে আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, এই কারণে এখানে কি বসেছে, অক্সিলারি ভার্ব ইজ, দ্য বয় হু ইজ। তারপর আমরা প্রেজেন্ট পার্টিসিপলটা বসিয়েছি হোল্ডিং এবং সেন্টেন্সের বাকি অংশটা বসিয়েছি দ্য বল ইজ মাই ব্রাদার। তাহলে সিম্পল সেন্টেন্সে কি ছিল, দ্য বয় হোল্ডিং দ্য বল ইজ মাই ব্রাদার, সেটা কমপ্লেক্সে এসে কি হলো, দ্য বয় হু ইজ হোল্ডিং দ্য বল ইজ মাই ব্রাদার। তাহলে এখানে এই যে একটা ইজ, এখানে আরেকটা ইজ, তার মানে দুটো ফিনিট ভার্ব আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে কি হলো, দুটো ফিনিট ভার্ব যোগ হয়ে আমাদের এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে যখন সাবজেক্টের সাথে প্রেজেন্ট পার্টিসিপল থাকবে তখন আমরা সাবজেক্টের পরে একটা রিলেটিভ প্রোনাউন দিব, একটা অক্সিলারি ভার্ব দিব, তাহলে আমাদের সেন্টেন্সটা কমপ্লেক্স হয়ে যাবে। এখন চলুন আমরা দেখি যদি সিম্পল সেন্টেন্সে অ্যাডজেক্টিভ থাকে তারপর নাউন যুক্ত থাকে, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লেক্স করতে পারি। তাহলে প্রথমেই আমরা আর্টিকেল বসাবো, তারপর আমরা অ্যাডজেক্টিভের পরে যে নাউনটি ছিল বা নাউনটি আছে সেটি বসাবো, তারপর বসাবো রিলেটিভ প্রোনাউন হু, হুইচ বা দ্যাট। আগের নিয়মেই বুঝবো যে হু, হুইচ আর দ্যাট কোনটা কখন বসবে। তারপর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব বসাবো, অ্যাডজেক্টিভটাকে বসাবো এবং প্রদত্ত নাউনের পরে শেষ পর্যন্ত অংশটা বসাবো। তো এটাও আমরা উদাহরণ দেখি, মানে রুলগুলো না আসলে অনেক বড়, আমি একদমই আশা করছি না যে আপনি রুল মুখস্থ করবেন বা রুল মনে রাখবেন, বাট আপনি যদি এক্সাম্পলটা খেয়াল করেন তাহলে কিন্তু আপনার রুল মুখস্থ করার প্রয়োজনই পড়বে না। আপনি এক্সাম্পলটা দেখলে এরকম কয়েকটা সেন্টেন্স নিজে তৈরি করলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো সিম্পল সেন্টেন্সে কি আছে, আ গুড কেমিস্ট স্টেজ কেয়ারফুল ওয়াইল ডুইং ল্যাবরেটরি টেস্টস। একজন ভালো রসায়নবিদ খুব সাবধান থাকে যখন সে ল্যাবরেটরিতে কাজ করে বা ল্যাবরেটরিতে পরীক্ষা করে। তাহলে আ গুড কেমিস্ট স্টেজ কেয়ারফুল, এখানে কি আছে, গুড শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং কেমিস্ট শব্দটা হচ্ছে একটা নাউন। তাহলে এখানে কি আছে, অ্যাডজেক্টিভ যোগ নাউন আছে, তাই না? তো শুরুতে আমরা কি বসাবো, আর্টিকেল। তো আমরা এ বা দা যে কোনোটা বসাতে পারি কারণ আমরা নির্দিষ্ট একটা কেমিস্টের কথা বলছি। তাহলে দ্য কেমিস্ট বা আ কেমিস্ট। তাহলে এখানে আমরা কি বসালাম, অ্যাডজেক্টিভের পরে যে নাউনটা, আর্টিকেলের পরে কিন্তু ডিরেক্ট নাউনটা বসিয়েছি আ কেমিস্ট। তারপর রিলেটিভ প্রোনাউন কি বসিয়েছি, হু, কারণ কেমিস্ট দিয়ে একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তাহলে হু। তারপর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, তাহলে আমরা দেখতে পাচ্ছি স্টেজ আছে, স্টেজটা কি V1 আছে, তাই না, V1 প্লাস এস বা ইএস। কেন, কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যেহেতু এখানে আমরা ইজ বসিয়েছি অক্সিলারি ভার্বে। তারপর আমরা কি বসাবো, যে অ্যাডজেক্টিভটা ছিল অ্যাডজেক্টিভটা, তাহলে হু ইজ গুড, তাহলে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটা বসালাম। এবং এরপর নাউনের পরবর্তী পুরো অংশটা, তাহলে কেমিস্টের পরবর্তী পুরো অংশটা স্টেজ কেয়ারফুল ওয়াইল ডুইং ল্যাবরেটরি টেস্টস। তাহলে আমরা এখানে বসিয়েছি কি, স্টেজ কেয়ারফুল ওয়াইল ডুইং ল্যাবরেটরি টেস্টস। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আমরা যেই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সে ছিল, কি সিম্পল স্ট্রাকচারে ছিল আ গুড কেমিস্ট স্টেজ কেয়ারফুল ওয়াইল ডুইং ল্যাবরেটরি টেস্টস, সেটা কমপ্লেক্সে হলো কি আ কেমিস্ট হু ইজ গুড স্টেজ কেয়ারফুল ওয়াইল ডুইং ল্যাবরেটরি টেস্ট। তাহলে খুব সহজ না, আমরা এই অ্যাডজেক্টিভটাকে নিয়ে একটা ক্লজ গঠন করেছি, সেটা কি হু ইজ গুড, এবং এটার মাধ্যমে আ কেমিস্ট হু ইজ গুড এইটুকু হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, আর স্টেজ কেয়ারফুল ওয়াইল ডুইং ল্যাবরেটরি টেস্ট এটা হলো কি আমাদের প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমি আশা করছি এই রুলটাও আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন চলুন আমরা ফোর্থ রুলটা দেখি। এখানে যখন একটা সিম্পল সেন্টেন্সে বিং শব্দটা থাকবে তখন আমরা কিভাবে সেটাকে কমপ্লেক্স করতে পারি সেটা দেখব। নিয়মটা কি,
বিইং এর বাদবাকি যেই সেন্টেন্সটা সেটা যেই টেন্সে থাকবে, বিইং যুক্ত যেই সেন্টেন্স সেটাও একই টেন্সে আমরা গঠন করব। সেন্টেন্সের মাঝখানে কমা বসাবো। বিইং যুক্ত সেন্টেন্সে যদি সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমরা একই সাবজেক্ট দুটো সেন্টেন্সে বসাবো। আর প্রথম সেন্টেন্সের শুরুতে কি বসাবো? সিন্স, অ্যাজ বা ওয়েন বসাবো। যদি সময় বোঝায় ওয়েন বসাবো, যদি কারণ বোঝায় সিন্স বা অ্যাজ বসাবো। তাহলে যদি এক্সাম্পল দেখি এটা ক্লিয়ার হবে। The tea being very hot, nobody could drink it. চাটা খুব গরম হওয়ায় কেউ সেটা পান করতে পারেনি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি বিইং, তাই না? তো বিইং যখন থাকবে বাকি যে অংশটা সেটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। নোবডি কুড ড্রিঙ্ক ইট, কেউ খেতে পারেনি। তাহলে কমপ্লেক্সে প্রথমটাও আমরা কি করব? পাস্ট টেন্সেই বসাবো। এবং শুরুতে কি বলেছিলাম? সিন্স, অ্যাজ, ওয়েন বসাতে হবে। তাহলে এই যে সেন্টেন্সটা আছে এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? দ্য টি বিইং ভেরি হট, নোবডি কুড ড্রিঙ্ক ইট, কেউ পান করতে পারে নাই কারণ চাটা অনেক গরম ছিল, তাই না? তাহলে এখানে সিন্স বা অ্যাজ বসবে, তো আমরা বসালাম সিন্স। অ্যাজ বসালেও হতো। সিন্স দ্য টি ওয়াজ ভেরি হট, তাহলে এখানে আমরা কি করলাম? বিইংকে ওয়াজ করে দিলাম। এবং এই টেন্সটা V2 কেন হলো? কারণ আমাদের নোবডি কুড আছে, এখানেও V2 আছে যেটা দিয়ে আমরা পাস্ট টেন্স বোঝাচ্ছি। তাহলে অক্সিলারি ভার্বটাও পাস্ট টেন্সে বসলো। তাহলে সিন্স দ্য টি ওয়াজ ভেরি হট, তারপর আমরা কমা বসালাম। এরপর বাকি যে অংশটা নোবডি কুড ড্রিঙ্ক ইট, কেউ সেটা পান করতে পারেনি। তাহলে যদি বিইং থাকে তাহলে আমরা কি করব? শুরুতে সিন্স, অ্যাজ, ওয়েন বসাবো। বিইংটাকে আমরা অক্সিলারি ভার্বে চেঞ্জ করব এবং সেটা কোন টেন্সে করব? বাকি অংশটা, এই যে পরের অংশটা যেই টেন্সে থাকবে সেই টেন্সে। তাহলে সিম্পল স্ট্রাকচারের সেন্টেন্স হচ্ছে দ্য টি বিইং ভেরি হট, নোবডি কুড ড্রিঙ্ক ইট। এটা কমপ্লেক্সে এসে কি হলো? সিন্স দ্য টি ওয়াজ ভেরি হট, নোবডি কুড ড্রিঙ্ক ইট। এখন চলুন আমরা ফিফথ রুলে চলে আসি। টু টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লেক্স করতে পারি। তাহলে টু টু মানে হচ্ছে এখানে ডটটা দিয়ে বোঝানো হচ্ছে এখানে কিছু একটা থাকবে, লেখা থাকবে বা কোনো একটা অংশ আছে। তো প্রথম যে টুটা আছে সেটার জায়গাতে আমরা বসাবো সো। সো বসানোর পর এটা ছাড়া টু এর আগ পর্যন্ত আর কোনো পরিবর্তন হবে না। তারপর আমরা দ্যাট বসাবো, প্রথম সাবজেক্টকে আবারও বসাবো বা সেটা প্রোনাউনকে বসাবো। টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট বসাবো, টুটাকে সরিয়ে ফেলবো এবং বাকি অংশ বসাবো। তো খুব বড় একটা স্ট্রাকচার, তাই না? একদম চিন্তার কারণ নেই। এক্সাম্পল দেখি আমরা। সিম্পল সেন্টেন্সটা কি? হি ওয়াজ টু লয়াল টু হাইড দ্য ম্যাটার। সে এতটাই সৎ ছিল যে সে এই ব্যাপারটা লুকোবে না, বা লুকোনোর জন্য সে অনেক বেশি সৎ, সে লুকাতে পারবে না। তাহলে এটা কমপ্লেক্স এসে কি হবে? টু এর আগ পর্যন্ত টু এর জায়গাতে সো বসবে, এটা ছাড়া আর কোনো পরিবর্তন হবে না। তাহলে হি ওয়াজ টু লয়াল, এটাই হয়ে যাবে কি? হি ওয়াজ সো লয়াল। তারপর টুটা উঠে যাবে, উঠে কি বসবে? দ্যাট। হি ওয়াজ সো লয়াল দ্যাট, তারপর আবার সাবজেক্ট বসবে হি। তারপর ক্যান নট বা কুড নট, এখানে কি আছে? ওয়াজ। ওয়াজটা কি? ভার্বের পাস্ট ফর্মে আছে, এই কারণে আমরা কুড নট বসাবো, তাই না? ক্যান নট হবে না। তাহলে হি কুড নট, তারপর বাকি অংশ হাইড দ্য ম্যাটার। খুব সহজ না? তাহলে হি ওয়াজ টু লয়াল টু হাইড দ্য ম্যাটার, এটা সিম্পল সেন্টেন্স। এটা কমপ্লেক্স এসে কি হলো? হি ওয়াজ সো লয়াল দ্যাট হি কুড নট হাইড দ্য ম্যাটার। তা আমরা কি বুঝতে পেরেছি? হি ওয়াজ সো লয়াল দ্যাট হি কুড নট হাইড দ্য ম্যাটার। এখানে আমরা খুব সুন্দর করে সিম্পল স্ট্রাকচারটাকে কমপ্লেক্স করে ফেললাম এবং কোথায় কোথায় পরিবর্তন করেছি আমরা বুঝেছি না? তো এটা খুব কমন একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে হি ইজ টু উইক টু ওয়াক, তাই না? তো এটাকে যদি আমরা কমপ্লেক্স করি সেটা কি হবে? হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। তাহলে এরকম করে টু টু থাকলে এখানে আমরা সো দ্যাট দিয়ে এটাকে কমপ্লেক্স করতে পারি। এখন আমরা রুল 6-এ চলে আসি। এখানে যখন আমাদের সিম্পল সেন্টেন্সটা দিয়ে কোনো উদ্দেশ্য বোঝানো হবে তখন সেটাকে আমরা কিভাবে কমপ্লেক্স করতে পারি সেটা দেখব। তো সেন্টেন্সের শুরু থেকে টু এর আগ পর্যন্ত আমরা বসাবো। টুটা দিয়ে কিন্তু আমাদের উদ্দেশ্যটা বোঝানো হয়, মানে টু আই এম গোয়িং টু ডু সামথিং, এটা দিয়ে আমি কিছু একটা করব সেটার উদ্দেশ্যটা বোঝাচ্ছি। তো আমরা টু এর আগ পর্যন্ত বসাবো, এরপর সো দ্যাট বসাবো, প্রথম কর্তা আবার বসাবো, টেন্স অনুযায়ী মে, ক্যান, মাইট, কুড এগুলো বসাবো, তারপর টু এর পরবর্তী অংশটা বসাবো। খুব সহজ, আমরা যদি উদাহরণ দেখি আপনি বুঝে যাবেন। তো সিম্পল সেন্টেন্সে কি আছে? হি ওয়ার্কস হার্ড
টু সাকসিড ইন ফিউচার, সে পরিশ্রম করে যাতে সে ভবিষ্যতে সফল হতে পারে। তাহলে সফল হওয়াটা হচ্ছে তার এখানে উদ্দেশ্য। তাহলে এখানে আমরা টু এর আগ পর্যন্ত যে অংশটা আছে সেটা বসাবো। তাহলে হি ওয়ার্কস হার্ড, এটা আমরা বসালাম। তারপর টু এর জায়গাতে আমরা বসাবো কি সো দ্যাট, বসালাম। তারপর প্রথম কর্তাকে আবার বসালাম হি। তারপর আমরা মে ক্যান মাইট কুড, তাহলে এখানে আমরা ক্যান বসিয়েছি। এখানে মাইট বা কুড বসবে না, কারণ এগুলো পাস্ট ফর্মে আছে, মে বা ক্যান বসবে। তাহলে ক্যান বসালাম। তারপর যে বাকি অংশটা আছে সেটা বসিয়ে দিলাম। তাহলে হি ওয়ার্কস হার্ড টু সাকসিড ইন ফিউচার, সেটা কমপ্লেক্সে এসে কি হলো, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান সাকসিড ইন ফিউচার। তাহলে টুটা সরিয়ে আমরা কি করলাম, সো দ্যাট বসালাম, সাবজেক্ট বসালাম, ক্যান বসালাম, তাই না? এই অংশটুকু বসানোর কারণেই টু এর জায়গাতে আমাদের সেন্টেন্সটা সিম্পল থেকে কমপ্লেক্স হয়ে গেল। তাহলে সিম্পল স্ট্রাকচারে ছিল হি ওয়ার্কস হার্ড টু সাকসিড ইন ফিউচার, সেটা কমপ্লেক্স সেন্টেন্সে এসে কি হলো, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান সাকসিড ইন ফিউচার। এখন চলুন আমরা 7th রুলটা দেখি। যখন একটা সেন্টেন্সে ইনস্পাইট অফ থাকবে, সেই সিম্পল সেন্টেন্সটাকে আমরা কিভাবে কমপ্লেক্স করতে পারি। ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, তাই না? তো ইনস্পাইট অফ এর পরিবর্তে আমরা বসাবো দো বা অল দো, যেটার বাংলা দাঁড়ায় যদিও, তাই না? তো সত্ত্বেও এর জায়গাতে আমরা বসাচ্ছি যদিও। তারপর আমরা সাবজেক্ট বসাবো, ভার্ব বসাবো, অ্যাডজেক্টিভ বা নাউন যেটা থাকে সেটা বসাবো, কমা বসাবো এবং অপর যে বাক্যটা আছে সেটা বসাবো। চলুন উদাহরণটা আমরা দেখি। সিম্পল সেন্টেন্সটা কি আছে, ইন স্পাইট অফ হিজ বিইং ফিট হি কান্ট ওয়ার্ক, তার ফিট হওয়া সত্ত্বেও সে কাজ করতে পারে না। তাহলে ইন স্পাইট অফ এর পরিবর্তে আমরা বসাবো কি দো বা অল দো, আমরা এখানে কি বসিয়েছি দো। তারপর আমরা সাবজেক্ট হিজটা, আমরা হিজটাকে সাবজেক্টিভ ফর্মে করলে কি হবে হি, তাহলে দো হি। তারপর আমরা ভার্ব বসাবো, এটা যেহেতু কান্ট অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে V1, এটাকে আমরা প্রেজেন্ট ফর্মে ইজ বসাতে পারি, তাই না? দো হি ইজ ফিট, ফিটটাকে এখানে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভটা বা নাউন যেটা থাকে আমরা সেটা বসানোর কথা, আমরা অ্যাডজেক্টিভটা বসালাম। দো হি ইজ ফিট, তারপর কি হি কান্ট ওয়ার্ক, তাহলে এখানে হি কান্ট ওয়ার্ক যে বাকি অংশটা সেটা আমরা কমার পরে বসিয়েছি। তাহলে দো হি ইজ ফিট, যদিও সে ফিট, হি কান্ট ওয়ার্ক, সে কাজ করতে পারবে না। তাহলে এখানে কি আমরা বুঝলাম যে সিম্পল সেন্টেন্সে যেটা ছিল সেখানে শুধুমাত্র ইনস্পাইট অফ এর জায়গায় দো অল দো বসিয়ে এবং সাবজেক্ট আর ভার্ব বসিয়ে কিন্তু আমরা এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারছি। এখন চলুন আমরা 8th রুলটাতে চলে আসি। এটা হচ্ছে যখন বিকজ অফ থাকবে, বিকজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লেক্স করতে পারি। তাহলে বিকজ অফ এর জায়গাতে প্রথমে আমরা বসাবো সেন্স, তারপর বসাবো সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অ্যাডজেক্টিভ বা নাউন যেটাই থাকবে সেটা বসাবো, কমা বসাবো এবং অপর যে বাক্যটা আছে সেই বাক্যটা বসাবো। তাহলে সিম্পল সেন্টেন্সটা কি, বিকজ অফ দেয়ার উইনিং দ্য ম্যাচ, তাদের ম্যাচটা জেতার কারণে দে আর সেলিব্রেটিং, তারা সেলিব্রেট করছে কেন, কারণ তারা ম্যাচটা জিতেছে। তাহলে এখানে আমরা বিকজ অফ এর জায়গাতে কি বসাবো বলেছি, সিন্স, সিন্সের পর আমরা বসাবো কি সাবজেক্ট, তাহলে সাবজেক্টকে দে, সিন্স দে, তারপর ভার্ব, এখানে দে আর সেলিব্রেটিং, তারা এখন সেলিব্রেট করছে কিন্তু তারা জিতেছে কিন্তু আগে, তাই না? তাহলে এই কারণে এটা হবে পাস্ট ফর্মে। সিন্স দে ওন দ্য ম্যাচ, দ্য ম্যাচ হচ্ছে নাউন, এই নাউনটা এখানেও ছিল, এই কারণে আমরা কি বসিয়েছি, নাউনটা বসিয়েছি। তাহলে সিন্স দে ওন দ্য ম্যাচ দে আর সেলিব্রেটিং, তারা সেলিব্রেট করছে। তার মানে সিম্পল সেন্টেন্সে বিকজ অফ দেয়ার উইনিং দ্য ম্যাচ দে আর সেলিব্রেটিং কে আমরা কমপ্লেক্সে কি করলাম, সিন্স দে ওন দ্য ম্যাচ দে আর সেলিব্রেটিং। এবং লক্ষ্য করলে বুঝবেন সব জায়গাতে কিন্তু আমরা ভার্ব নিয়ে আসছি, তাই না? উইনিং এর জায়গাতে এখানে আমরা কি করেছি, আমরা ভার্ব নিয়ে এসেছি, এই কারণেই কিন্তু এগুলো কমপ্লেক্স হচ্ছে। তাহলে আমি আশা করি এই রুলটাও আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমরা 9th রুলটা দেখি। যখন সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, প্রেজেন্ট পার্টিসিপল থাকবে এবং তারপর অবজেক্ট থাকবে, এরকম সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করার জন্য কি করব, আমরা সাবজেক্ট বসাবো, ভার্ব বসাবো, অবজেক্ট বসাবো, তারপর অবজেক্ট যেটা সেটার রিলেটিভ প্রোনাউন বসাবো, তারপর আমরা টেন্স আর রিলেটিভ প্রোনাউন অনুযায়ী টু বি ভার্ব বসাবো, প্রেজেন্ট পার্টিসিপল সহ, এরপর বাকি পুরো অংশটা বসাতে পারবো। তো এটা একটু কঠিন লাগছে, আমরা যদি এক্সাম্পলটা দেখি এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সিম্পল সেন্টেন্সে কি আছে, হি লুকড অ্যাট দ্য টিকিং ক্লক, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সাবজেক্ট আছে হি, ভার্ব আছে লুক অ্যাট, তারপর আমরা দেখতে পাচ্ছি
যে আমাদের অবজেক্ট আছে, অবজেক্টটা হচ্ছে ক্লক, তাই না? এবং পার্টিসিপলটা কি? টিকিং। তাহলে এখানে আমরা প্রথমে কি বসাবো? সাবজেক্ট বসাবো হি, তারপর আমরা ভার্ব বসাবো লুকড অ্যাট, তারপর আমরা রিলেটিভ যে অবজেক্ট আছে অবজেক্টটাকে বসাবো। তাহলে অবজেক্টকে দ্য ক্লক, সে ক্লকের দিকে তাকালো, তো আমরা অবজেক্টটা বসালাম। তারপর আমরা টেন্সের রিলেটিভ প্রোনাউন, তার আগে আমরা রিলেটিভ প্রোনাউনটা বসাবো, তাই না? তো রিলেটিভ প্রোনাউনটা আমরা বসিয়েছি উইচ, তারপর টেন্সের রিলেটিভ প্রোনাউন অনুযায়ী বি ভার্ব ওয়াজ বসিয়েছি, কারণ লুকড অ্যাটটা কি? পাস্ট ফর্মে আছে, V2 তে আছে। তাহলে এখানে আমরা অক্সিলারি ভার্ব কি বসালাম? বি ভার্ব বসালাম হচ্ছে ওয়াজ। তারপর আমরা প্রেজেন্ট পার্টিসিপল সহ বাকি অংশ, তাহলে এখানে শুধু আছেই বাকি টিকিং, সেই টিকিংটা আমরা বসিয়ে দিলাম। তাহলে এখানে কি দাঁড়ালো? সিম্পল সেন্টেন্সে ছিল হি লুকড অ্যাট দ্য টিকিং ক্লক, আমরা কমপ্লেক্সে কি করলাম? হি লুকড অ্যাট দ্য ক্লক হুইচ ওয়াজ টিকিং। তাহলে এই হুইচ ওয়াজ টিকিং দিয়ে কিন্তু আমরা একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করে ফেললাম, যেটার কারণে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সটা গঠন করা গেল। এখন আমরা 10th রুলে চলে এসেছি। আসলে আমাদের সিম্পল থেকে কমপ্লেক্স করার রুলগুলোই একটু বেশি, পরেরগুলো কম, আমি প্রমিস করছি। তো আমরা চলুন এটা দেখে নিই। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এরকম স্ট্রাকচারে যদি আমাদের সিম্পল সেন্টেন্সটা থাকে, সেটাকে আমরা কিভাবে কমপ্লেক্স করতে পারি। তো প্রথমে আমরা সাবজেক্টকে বসাবো, ভার্বকে বসাবো, নাউনকে বসাবো। এরপর নাউনের যে রিলেটিভ প্রোনাউন সেটা বসবে, টেন্স এবং নাউন অনুযায়ী বি ভার্ব বসবে এবং অ্যাডজেক্টিভটা বসবে। তাহলে আমরা দেখি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা রিলেটিভ প্রোনাউন ইউজ করে অনেক বেশি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি, কারণ রিলেটিভ প্রোনাউন দিয়ে আমরা একটা নাউনকে আলাদা করে ফেলতে পারি বা একটা অবজেক্টকে আলাদা করে ফেলতে পারি। তাহলে সিম্পল সেন্টেন্সে কি আছে? যোগা ইজ অ্যান এক্সেলেন্ট এক্সারসাইজ। যোগা হচ্ছে একটা চমৎকার ব্যায়াম বা চমৎকার এক্সারসাইজ। তাহলে এখানে প্রথমে কি আছে? আমাদের সাবজেক্ট আছে, তারপর ভার্ব আছে, তারপর অ্যাডজেক্টিভ আছে, তারপর নাউন আছে, তাই না? সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ আর নাউন। তাহলে এখানে আমরা সবার আগে কি বসাবো? সাবজেক্ট বসাবো যোগা, তারপর ভার্ব বসাবো ইজ, তারপর নাউন বসাবো অ্যান এক্সারসাইজ। তারপর আমরা নাউনের রিলেটিভ প্রোনাউন, যেহেতু এটা একটা ব্যাপার বা একটা বস্তু, সেটা কি হবে? এক্সারসাইজটাকে আমরা উইচ দিয়ে প্রকাশ করব। তাহলে অ্যান এক্সারসাইজ উইচ, তারপর টেন্স ও নাউন অনুযায়ী বি ভার্ব। তাহলে টেন্সটা কি? প্রেজেন্ট টেন্স। এক্সারসাইজ হচ্ছে থার্ড পারসন, তাহলে এটা কি হবে? উইচ ইজ। তাহলে বি ভার্ব বসালাম এবং সবার শেষে অ্যাডজেক্টিভটা বসালাম এক্সেলেন্ট। তাহলে দেখুন আমাদের সেন্টেন্সটা কি দাঁড়ালো? যোগা ইজ অ্যান এক্সেলেন্ট এক্সারসাইজ, সেখান থেকে আমরা পেলাম যোগা ইজ অ্যান এক্সারসাইজ উইচ ইজ এক্সেলেন্ট। বেসিক্যালি আমরা যেটাকেই একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে আলাদা করতে পারছি, সেটাকে আলাদা করে নিয়ে এসে আমরা সুন্দর করে একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে পারছি, কারণ হু, উইচ এগুলো যুক্ত যেই ক্লজগুলো থাকবে সেটা হবে সাবঅর্ডিনেট ক্লজ, এবং আমাদের উদ্দেশ্যই হচ্ছে এখানে একটা থেকে দুটো ক্লজ তৈরি করা। তাহলে এটা কি দাঁড়ালো? যোগা ইজ অ্যান এক্সেলেন্ট এক্সারসাইজ থেকে হয়ে গেল যোগা ইজ অ্যান এক্সারসাইজ উইচ ইজ এক্সেলেন্ট। তো আমরা কিন্তু অনেকগুলো রুল, 10টা রুল শিখে ফেলেছি। আমি আশা করি আপনি এই রুলগুলো বুঝেছেন। এখানে আমার সাজেশন থাকবে, প্রত্যেকটা রুল বোঝার পরে আপনি এরকম করে নিজে নিজে সেন্টেন্স তৈরি করে এরকম সিমিলার ওয়েতে ট্রান্সফর্ম করুন। তাহলে আপনার রুল মুখস্থ করতে হবে না, আপনি নিজেই বুঝে যাবেন কিভাবে এটা ট্রান্সফর্ম করা যায়। তো রুল 11টা আমরা দেখি। এখানে যদি সাবজেক্ট আগে থাকে, ভার্ব থাকে, অ্যাডজেক্টিভ থাকে এবং নাউন থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে কমপ্লেক্স করতে পারি। তাহলে কি করব? আমরা সাবজেক্ট বসাবো, ভার্ব বসাবো, আর্টিকেল বসাবো, তারপর অবজেক্টকে বসাবো এবং রিলেটিভ প্রোনাউন বসাবো যেটা অবজেক্টের, তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো এবং অ্যাডজেক্টিভ বসাবো। যদি আমরা উদাহরণটা দেখি, আই হ্যাভ আ মেল্টেড আইসক্রিম। মেল্টেড মানে হচ্ছে গলে গেছে, এরকম গলে গেছে বা গলিত বা তরল হয়ে গেছে এরকম, এবং এই মেল্টেডটাকে এখানে অ্যাডজেক্টিভ এবং তারপর কি আছে? একটা নাউন যেটা একটা অবজেক্ট আকারে আছে, তাই না? এই অবজেক্ট আছে। তাহলে এখানে আমরা কি করব? প্রথমে আমরা সাবজেক্ট বসাবো আই, তারপর আমরা ভার্ব বসাবো হ্যাভ, তারপর আমরা বসাবো আর্টিকেল এবং অবজেক্ট। যেহেতু অবজেক্ট হচ্ছে আইসক্রিম, আইসক্রিমের শুরুতে একটা ভাওয়েল সাউন্ড আছে, এজন্য আমাদের আর্টিকেল বসেছে এন। তাহলে আই হ্যাভ অ্যান আইসক্রিম, তারপর আমরা এটার রিলেটিভ প্রোনাউন বসিয়েছি কি? উইচ। তাহলে আই হ্যাভ অ্যান আইসক্রিম উইচ হ্যাজ মেল্টেড। হ্যাজ কেন? কারণ মেল্টেড মানেই হচ্ছে এটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে আছে, তাই না? প্রেজেন্ট পার্টিসিপল
যে টেন্স আছে সেই টেন্সে আছে। তাহলে এখানে এই কারণে আমরা কি করেছি, অক্সিলারি ভার্ব বসিয়েছি হ্যাজ। তাহলে আই হ্যাভ এন আইসক্রিম হুইচ হ্যাজ, তারপর সবার শেষে আমরা অ্যাডজেক্টিভ বসিয়েছি মেল্টেড। তাহলে সিম্পল সেন্টেন্সে কি ছিল, আই হ্যাভ আ মেল্টেড আইসক্রিম, সেটা কমপ্লেক্সে এসে কি হলো, আই হ্যাভ এন আইসক্রিম হুইচ হ্যাজ মেল্টেড। তাহলে আমরা কি এখন বুঝতে পেরেছি আমরা কিভাবে অ্যাডজেক্টিভগুলোকে আলাদা করে রিলেটিভ প্রোনাউন বানিয়ে তারপর আমরা এখানে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করেছি। আশা করি এই লাস্ট 3টা রুল যে আমরা পড়লাম সেখানে আমরা এটা বুঝেছি। এখন চলুন আমরা রুল 12 দেখি। যদি এমন থাকে যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, তারপর টু বি ভার্ব আছে, এরকম থাকলে আমরা সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করতে পারি, আমরা সাবজেক্টকে বসাবো, ভার্বকে বসাবো, দ্যাট বসাবো এবং অবজেক্টের যে সাবজেক্টিভ রূপটা আছে সেটা বসাবো। যদি আমরা এক্সাম্পল দেখি এটা ক্লিয়ার হবে। তাহলে সিম্পল সেন্টেন্সটা কি, আই নো হিম টু বি রিচ। তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে এবং তারপর টু বি আছে, তাই না? তাহলে এখানে আমরা কি করব, প্রথমে সাবজেক্ট বসাবো, ভার্ব বসাবো, দ্যাট বসাবো, আই নো দ্যাট, তারপর অবজেক্টের সাবজেক্ট, তাই না, হিম, এটা হচ্ছে অবজেক্ট, এটার সাবজেক্টিভ ফর্ম কি, হি। তাহলে হি, তারপর আমরা বাকি যে অংশটা টু বি ভার্বটা কি হয়ে যাবে, একটা অক্সিলারি ভার্ব হয়ে যাবে ইজ এবং তারপর রিচ বসবে, অর্থাৎ বাকি যে অংশটা ছিল সেটা বসবে। তাহলে সিম্পল সেন্টেন্সটা কি, আই নো হিম টু বি রিচ, এটাকে আমরা কমপ্লেক্সে কি করলাম, আই নো দ্যাট হি ইজ রিচ, এবং এটা করেই কিন্তু আমরা সুন্দর করে এটাকে একটা কমপ্লেক্স সেন্টেন্স করে ফেললাম। এবং এই দ্যাট হি ইজ রিচ এটা কি হয়ে গেল, এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল। এখন চলুন আমরা আমাদের 13th রুলটা দেখি, যেটা আমাদের সিম্পল থেকে কমপ্লেক্স করার লাস্ট রুল। যদি কোনো সিম্পল সেন্টেন্সে ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, অ্যাট নাইট, ইন দ্য স্প্রিং, ইন উইন্টার, ইন অটম ইত্যাদি থাকে, তাহলে টেন্স অনুযায়ী উপরে যে ফ্রেজগুলো আছে সেগুলোর পূর্বে ওয়েন ইট ইজ বা ওয়েন ইট ওয়াজ বসাবো এবং যে ফ্রেজটা দেয়া থাকবে সেটা বসবে। এক্সাম্পলটা যদি দেখি এটা একদম ক্লিয়ার হয়ে যাবে, খুবই সহজ। সিম্পল সেন্টেন্সটা কি, লিভস ফল ইন উইন্টার, শীতকালে গাছের পাতা ঝরে পড়ে। কমপ্লেক্স সেন্টেন্সটা কি, লিভস ফল ওয়েন ইট ইজ উইন্টার। তাহলে ইন উইন্টার দিয়ে এটাকে একটা জেনারেল সেন্সে বলা হচ্ছে, নিয়মিত ঘটনা হিসেবে এটা কি একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, এই কারণে আমরা এখানে ইট ইজ দিয়েছি। তাহলে লিভস ফল ওয়েন ইট ইজ উইন্টার। এই ওয়েন ইট ইজ উইন্টার এটাকে আমরা শুরুতেও নিয়ে আসতে পারি। তাহলে এটা কি হবে, ওয়েন ইট ইজ উইন্টার, তখন কমা দিতে হবে লিভস ফল। তাহলে যদি আমরা সাবঅর্ডিনেট ক্লজটাকে শুরুতে দিই আমাদের কমা দিতে হবে। তাহলে ওয়েন ইট ইজ উইন্টার লিভস ফল, যখন শীতকাল থাকে তখন পাতা ঝরে পড়ে। তো খুব সহজ রুল না, কিন্তু বিশ্বাস করুন এটা পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এরকম ছোট ছোট কিন্তু একটু ট্রিকি এসব রুল কিন্তু অনেক বেশি আসে। তো এরকম করে আপনি নিজে দুটো সেন্টেন্স তৈরি করে ফেলুন, করে খাতায় লিখে রাখুন। আমার ধারণা এটা আপনি আর কখনো ভুলবেন না। এখন চলুন আমরা সিম্পল থেকে কিভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্স এটা শিখে নিই। তাহলে প্রথম রুলটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কম্পাউন্ড করতে পারি। তাহলে এর আগে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত আমরা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করেছিলাম, এখন কি করছি, কম্পাউন্ড। তো এখানেও প্রেজেন্ট পার্টিসিপলের বাদে বাকি যে অংশটা যেই টেন্সে থাকবে, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটাকেও আমরা সেই টেন্সেই গঠন করব একই সাবজেক্ট দিয়ে, এবং সেন্টেন্স দুটার মাঝখানে আমরা অ্যান্ড বসাবো। তো এই কমপ্লেক্স করার সময় আমরা কি করেছিলাম, সিন্স, অ্যাজ, ওয়েন বসিয়ে মাঝখানে কমা দিয়েছিলাম। এখানে কি করব, মাঝখানে অ্যান্ড দিব আর শুরুতে কোনো সিন্স, অ্যাজ, ওয়েন বসবে না। তো যদি আমরা দেখি তাহলে বুঝে যাব। সিম্পল সেন্টেন্সটা কি, ড্রিঙ্কিং ওয়াটার দ্য বয় ওয়ান্টেড টু টেক কেয়ার অফ হিজ হেলথ। ড্রিঙ্কিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে বাকি যে অংশটা ওয়ান্টেড টু টেক কেয়ার, ওয়ান্টেড দিয়ে আমরা বুঝতে পারছি এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে এবং এটা কিসে আছে, পাস্ট টেন্সে আছে, তাই না? তাহলে এটা কম্পাউন্ডে কি করব, আমরা প্রথম অংশটাকেও পাস্ট টেন্সে একটা সেন্টেন্স গঠন করব। ড্রিঙ্কিং ওয়াটারকে কি করব, এই একই সাবজেক্ট দিয়ে দ্য বয় ড্র্যাঙ্ক ওয়াটার। ড্র্যাঙ্ক কেন করলাম, আমরা এই প্রেজেন্ট পার্টিসিপলটাকে ভার্ব করে ফেললাম, V2 হলো কারণ পরের অংশেও V2 আছে। তাহলে দ্য বয় ড্র্যাঙ্ক ওয়াটার, তারপর আমরা মাঝখানে বসিয়েছি অ্যান্ড, তারপর বাকি অংশ যা ছিল তাই, ওয়ান্টেড টু টেক কেয়ার অফ হিজ হেলথ। তাহলে ড্রিঙ্কিং ওয়াটার দ্য বয় ওয়ান্টেড টু টেক কেয়ার অফ হিজ হেলথ, সেটা কম্পাউন্ডে এসে কি হলো, দ্য বয় ড্র্যাঙ্ক ওয়াটার অ্যান্ড ওয়ান্টেড টু টেক কেয়ার অফ হিজ হেলথ।
তো আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুটো প্রিন্সিপাল ক্লজ যখন একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত থাকবে, যেমন অ্যান্ড অর বাট, এগুলো দিয়ে যদি যুক্ত থাকে, আরও আছে উদাহরণস্বরূপ অ্যান্ড অর বাট, তাহলে সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি। তাহলে একটু দেখি, দ্য বয় ড্র্যাঙ্ক ওয়াটার, ছেলেটা পানি পান করেছিল, এবং দ্য বয় ওয়ান্টেড টু টেক কেয়ার অফ হিজ হেলথ, দুটোই কিন্তু প্রিন্সিপাল ক্লজ, এবং এই দুটোকে আমরা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারি। এরকম দুটো ক্লজকে আমরা একটা সেন্টেন্সে অ্যান্ড দিয়ে যুক্ত করে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করেছি। তাহলে আমি আশা করি প্রথম রুলটাতে আমরা ক্লিয়ার। দ্বিতীয় রুলে চলে আসি, যদি বিইং থাকে সিম্পল সেন্টেন্সে তাহলে কিভাবে কম্পাউন্ড করব। কমপ্লেক্স করাটা কিন্তু আমরা অলরেডি শিখেছি। বিইং এর বাকি অংশটা যেই টেন্সে থাকবে, বিইং কেও সেই টেন্সে গঠন করতে হবে, সেন্টেন্স দুটির মাঝখানে অ্যান্ড বসবে, খুব সহজ। তাহলে বিইং হেলথি হি উড নট ফল ইল ইজিলি, সে খুব স্বাস্থ্যবান, এই কারণে সে সহজে অসুস্থ হয়ে পড়তো না। তাহলে কম্পাউন্ডে কি হচ্ছে, এখানে বিইং এর জায়গায় এটাকে আমরা একটা সেন্টেন্স তৈরি করব, তাই না? এবং কোন টেন্সে করব, এটা যেই টেন্সে আছে, এটা আমরা দেখতে পাচ্ছি পাস্ট টেন্সে আছে। উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড, তাই না? তাহলে এখানে এটা আছে পাস্ট টেন্সে। তো আমরা শুরুর অংশটাকেও একই সাবজেক্টে, হি সাবজেক্ট দিয়ে পাস্ট টেন্সে করব। বিইং আছে, তাহলে এটাকে আমরা কি করব, ওয়াজ। তাহলে হি ওয়াজ হেলদি, তারপর অ্যান্ড যুক্ত করব এবং বাকি অংশ দিব। হি ওয়াজ হেলদি অ্যান্ড উড নট ফল ইজিলি, তাহলে এখানে আমরা খুব সুন্দর করে কি করলাম, বিইং হেলদি হি উড নট ফল ইজিলি, এটাকে কম্পাউন্ডে করলাম, হি ওয়াজ হেলদি অ্যান্ড হি উড নট ফল ইল ইজিলি। আমি আশা করি এই রুলটাও আমরা বুঝতে পেরেছি, এবং আমরা বুঝতে পারছি যে সিম্পল থেকে আমরা যখন কমপ্লেক্স করছি আর কম্পাউন্ড করছি, পার্থক্যটা কোথায় হচ্ছে, তাই না? এখন থার্ডটা দেখি, যদি পারফেক্ট পার্টিসিপল থাকে এরকম একটা সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কম্পাউন্ড করতে পারি। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর পারফেক্ট পার্টিসিপলের পাস্ট পারফেক্ট ফর্মটা বসাবো, অ্যান্ড বসাবো এবং বাকি অংশ যেটা আছে সেটা বসাবো। উদাহরণ দেখলে সহজে বুঝতে পারবেন। হ্যাভিং সিন হার আই র্যান অ্যাওয়ে, হ্যাভিং সিন এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, এবং এটাকে আমরা কি করব, পাস্ট পার্টিসিপল ফর্মে, অর্থাৎ হ্যাড প্লাস V3 এই ফর্মটাতে আমরা বসালে এটা পাস্ট পারফেক্ট ফর্মে বসবে। তাহলে এখন যদি কম্পাউন্ড যেটা করেছি সেটার দিকে তাকাই, প্রথমে সাবজেক্ট বসালাম, তারপর পাস্ট পারফেক্ট ফর্মটা বসালাম, তাহলে হ্যাভিং সিনটাকে আমরা কি করে দিলাম, হ্যাড সিন। তাহলে আই হ্যাড সিন, বাকি যে অংশ হার, তারপর অ্যান্ড বসালাম কমার বদলে, অ্যান্ড তারপর বাকি অংশটুকু র্যান অ্যাওয়ে। তাহলে হ্যাভিং সিন হার আই র্যান অ্যাওয়ে, এটা কি হয়ে গেল, আই হ্যাড সিন হার অ্যান্ড র্যান অ্যাওয়ে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি, এখানে আমরা খুব সুন্দর করে কিন্তু সিম্পল সেন্টেন্সটাকে কম্পাউন্ড করে ফেলেছি। এরকম করে যখনই হ্যাভিং সিন হার থাকবে, বাকি অংশটাকে আমরা সেইভাবে চেঞ্জ করে কম্পাউন্ড করতে পারবো। ফোর্থ রুলে আমরা টু টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করা শিখবো। তো এর আগে কিন্তু এই টু টু যুক্ত সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করা শিখেছিলাম, সেখানে আমরা সো ডট ডট দ্যাট দিয়ে করেছিলাম। এখানে কি হবে, টু এর জায়গাতে ভেরি বসবে, এছাড়া টু এর আগ পর্যন্ত আর কোনো পরিবর্তন হবে না। অ্যান্ড বসবে, পুনরায় সাবজেক্ট বসবে, টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট বসবে, এবং টু এর পরের অংশ থেকে শেষ পর্যন্ত বসবে। আগের সাথে পরিবর্তনটা কি, আগে আমরা টু এর জায়গায় সো বসিয়েছিলাম এবং অ্যান্ডের জায়গায় কমা বসিয়েছিলাম, কিন্তু সেটা হয়েছিল কমপ্লেক্স। এখানে আমরা কি করব, কম্পাউন্ড। তাহলে সিম্পল সেন্টেন্সটা কি, হি ইজ টু লেজি টু ওয়াক, সে হাঁটবে, সে এতই অলস যে হাঁটবে না। তাহলে কম্পাউন্ডে কি হবে, টু এর জায়গাতে আমরা ভেরি বসাবো, তাহলে হি ইজ ভেরি লেজি, তারপর আমরা অ্যান্ড বসাবো, তারপর সাবজেক্ট বসাবো, ক্যান নট কেন বসিয়েছি, কারণ এখানে ইজ আছে, এবং তারপর বাকি যে অংশটা সেটা বসাবো। তাহলে হি ইজ ভেরি লেজি অ্যান্ড হি ক্যান নট ওয়াক, এটা কি হয়েছে, সিম্পল সেন্টেন্সটার কম্পাউন্ড ফর্ম। তাহলে হি ইজ টু লেজি টু ওয়াক, এটা কি হয়ে গেল, হি ইজ ভেরি লেজি অ্যান্ড হি ক্যান নট ওয়াক। এখানে দুটো সেপারেট ক্লজকে, যেগুলো স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, আমরা একসাথে অ্যান্ড দিয়ে জোড়া লাগিয়েছি। এখন আমরা দেখব যে কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে পারি। তো আমরা প্রথমে সিম্পলকে কমপ্লেক্স করেছি, সিম্পলকে কম্পাউন্ড করেছি, এখন আমরা কমপ্লেক্সকে কম্পাউন্ড করব। চলুন, প্রথম রুলটা কি, যখন একটা কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স, অ্যাজ বা ওয়েন থাকবে, সেটাকে আমরা কিভাবে কম্পাউন্ড করতে পারবো। সিন্স, অ্যাজ বা ওয়েনটাকে আমরা উঠিয়ে দিব, দুটি ক্লজের মাঝখানে অ্যান্ড বসাবো, আর বাকি সব ঠিক থাকবে।
খুব সহজ। তাহলে যদি এক্সাম্পলটা দেখি, কমপ্লেক্স সেন্টেন্সটা কি, সিন্স দ্য এমপ্লয়ি ওয়াজ এক্সপার্ট হি কুড নট রিজেক্ট দ্য প্রজেক্ট। যেহেতু এই এমপ্লয়িটা বা কর্মচারীটা খুব দক্ষ ছিল, সে এই প্রজেক্টটাকে বাতিল করতে পারে নাই বা রিজেক্ট করতে পারে নাই। তাহলে এখানে সিন্সটাকে কি করব, উঠিয়ে দিব বাদ, এবং কমায়ের জায়গায় আমরা কি করব, অ্যান্ড বসাবো। তাহলে দেখি এই দুটো পরিবর্তন করার পর কি হলো, দ্য এমপ্লয়ি ওয়াজ এক্সপার্ট অ্যান্ড কুড নট রিজেক্ট দ্য প্রজেক্ট। তাহলে দেখেছেন খুব সুন্দর করে কিন্তু এখানে আমরা হিটাকে ওমিট করেছি, কারণ দ্য এমপ্লয়ি দিয়ে এই দুটো সেন্টেন্সেই বোঝা যাচ্ছে, কিন্তু আপনি চাইলে এখানে হিও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তাহলে এখানে কি হলো, দ্য এমপ্লয়ি ওয়াজ এক্সপার্ট অ্যান্ড হি কুড নট রিজেক্ট দ্য প্রজেক্ট। খুব সহজেই কিন্তু এটাকে আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করে ফেলেছি। এখন দেখব যে দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড করতে পারি। এখানেও আমরা দো অলদো উঠিয়ে দিব, প্রথম ক্লজটা বসাবো, তারপর আমরা বাট বসাবো, কারণ এখানে দো অলদো দিয়ে একটা নেগেটিভ অর্থ প্রকাশ করছে। আগেরটা কি ছিল, অ্যান্ড, অর্থাৎ সিন্স দুটোর মধ্যে একটা পজিটিভ সম্পর্ক ছিল, এখানে হচ্ছে একটা নেগেটিভ সম্পর্ক। এখানে আমরা বাট বসাবো, তারপর দ্বিতীয় যে ক্লজটা আছে সেটা বসাবো। যদি উদাহরণটা দেখি, দো হি ওয়ান্টেড টু অ্যাডভাইস হি কুড নট গিভ আ প্রপার গাইডলাইন। সে যদিও অ্যাডভাইস করতে বা পরামর্শ দিতে চেয়েছিল, সে একটা খুব সুন্দর করে পথ প্রদর্শন করতে পারে নাই বা প্রপার গাইডলাইন দিতে পারে নাই। তো এখানে কি করব, আমরা দো উঠিয়ে দিব, দো বাদ। তারপর আমরা এখানে কমায়ের জায়গাতে কি বসাবো, বাট বসাবো। তাহলে একটু দেখি, তাহলে হি ওয়ান্টেড টু অ্যাডভাইস বাট বসিয়েছি, কুড নট গিভ আ প্রপার গাইডলাইন। আগের মতোই এখানে আমরা হি বসাতে পারি, না বসালেও সমস্যা নেই। তাহলে হি ওয়ান্টেড টু অ্যাডভাইস বাট হি কুড নট গিভ আ প্রপার গাইডলাইন। এখানে দো উঠিয়ে বাট বসিয়ে কিন্তু আমরা এটাকে খুব সহজেই কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করে ফেলেছি। এখন কি বুঝতে পারছেন যে সিম্পল থেকে কমপ্লেক্স শেখাটাই একটু কঠিন, বাকি সবকিছু অনেক সহজ। যখন পরীক্ষাতে আসবে আমরা দেখেই বুঝবো যে কি চেঞ্জ করলে এটাকে আমরা ট্রান্সফর্ম করে ফেলতে পারি। এখন চলুন আমরা থার্ড রুলটা দেখি, রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে আমরা কম্পাউন্ড করতে পারি। তাহলে রিলেটিভ প্রোনাউনটির জায়গাতে আমরা বসাবো অ্যান্ড, এবং প্রথম সেন্টেন্সে যে অবজেক্টটা থাকবে সেটাকে সাবজেক্ট হিসেবে বসাবো, আর বাকি সব ঠিক থাকবে। তো আমরা যদি উদাহরণ দেখি, হি বট আ কম্পিউটার দ্যাট ওয়াজ ফাস্ট। তাহলে এখানে আমরা কম্পাউন্ডে কি করব, রিলেটিভ প্রোনাউনটার জায়গাতে অ্যান্ড বসাবো। তাহলে দ্যাটের জায়গাতে কি বসবে, অ্যান্ড বসবে, তাই না? তাহলে হি বট আ কম্পিউটার অ্যান্ড, তারপর যেটা অবজেক্ট ছিল, এই প্রথম সেন্টেন্সে অবজেক্ট কি, আ কম্পিউটার, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে বসাবো। তাহলে আ কম্পিউটারকে আমরা একই সেন্টেন্সে তো একই মানে নাউন হিসেবে না বসে এটা প্রোনাউনটা বসাতে পারি, তাই না? তাহলে হি বট আ কম্পিউটার দ্যাট ওয়াজ ফাস্ট, এটা কি করলাম আমরা, হি বট আ কম্পিউটার অ্যান্ড ইট ওয়াজ ফাস্ট। তাহলে এই দ্যাটের জায়গাতে অ্যান্ড বসিয়ে এবং তারপর একটা সাবজেক্ট বসিয়ে আমরা কিন্তু সুন্দর করে এটাকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করে ফেলেছি। তাহলে হি বট আ কম্পিউটার দ্যাট ওয়াজ ফাস্ট হয়ে গেল কি, হি বট আ কম্পিউটার অ্যান্ড ইট ওয়াজ ফাস্ট। এখন ফোর্থ রুলে চলে আসি আমরা। এখানে আমরা ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটা যদি নেগেটিভ অর্থ বোঝায় তখন আমরা কিভাবে কম্পাউন্ড করব সেটা শিখব। এখানে আমরা ইফ থেকে নট পর্যন্ত উঠে যাবে, বাকি অংশ বসাবো, অর বসাবো এবং ক্লজ বসাবো। খুব সহজ, যদি আমরা উদাহরণটা দেখি আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। কমপ্লেক্স সেন্টেন্সটা কি, ইফ ইউ ডু নট রান ইউ উইল গেইন ওয়েট। তুমি যদি না দৌড়াও তাহলে তোমার ওজন বেড়ে যাবে। তাহলে এখানে আমরা কি করব, ইফ থেকে নট পর্যন্ত উঠিয়ে দিব, ইফ থেকে নট পর্যন্ত, ইফ ইউ ডু নট এটা আমরা বাদ দিয়ে দিলাম। তারপর কমায়ের জায়গাতে আমরা কি বসাবো, অর বসাবো। তাহলে কি দাঁড়ালো, রান অর ইউ উইল গেইন ওয়েট। তাহলে ছিল কি, ইফ ইউ ডু নট রান ইউ উইল গেইন ওয়েট, এটা হয়ে গেল রান অর ইউ উইল গেইন ওয়েট। তাহলে এটা কিন্তু খুব সুন্দর করে আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করে ফেলেছি। খুব সহজ না বলুন? এরকম যখন উদাহরণ আসবে আপনি এরপর থেকে সেন্টেন্স দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে এটাকে চেঞ্জ করতে হবে। এখন আমরা দেখব কিভাবে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করতে পারি। একটু আগে আমরা কি দেখেছি, কমপ্লেক্স থেকে আমরা কিভাবে কম্পাউন্ড করেছিলাম। তো কমপ্লেক্স থেকে সিম্পল করার জন্য প্রথম রুল কি, দো বা অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কিভাবে সিম্পল করতে পারি। তাহলে ডো বা অলদো যুক্ত ক্লজে যদি টু বি ভার্ব থাকে, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো থাকে, তাহলে কিভাবে আমরা সিম্পল করব, দো বা অলদোর পরিবর্তে আমরা ইনস্পাইট অফ বা ডেসপাইট বসাবো। সেই বাক্যের সাবজেক্টটাকে পজেসিভ করতে হবে আমাদের। তারপর যেমন সাবজেক্টটাকে পজেসিভ মানে হচ্ছে হি হয়ে যাবে হিজ, শি হয়ে যাবে হার, এরকম
যে টু বি ভার্ব ছিল বসানো সেটার পরিবর্তে আমরা বিইং বসাবো, তারপর সেন্টেন্সের বাকি অংশ অপরিবর্তিত অবস্থায় বসাবো। যদি উদাহরণের দিকে তাকাই, দো দেয়ার ওয়াজ রেইন দ্য টিচার কেম, যদিও বৃষ্টি ছিল টিচার এসেছেন বা এসেছিলেন, তাহলে এখানে দো এর জায়গাতে আমরা কি বসাবো, ইন স্পাইট অফ বা ডিসপাইট। তাহলে ইন স্পাইট অফ, তারপর আমরা দেয়ার বসালাম, বসানোর পরে এখানে যে ওয়াজ ছিল ওয়াজের জায়গাতে আমরা কি করব, বিইং বসাবো। তাহলে ইন স্পাইট অফ দেয়ার বিইং রেইন দ্য টিচার কেম। তাহলে এই অংশটাতে শুধু পরিবর্তন হয়েছে, দো দেয়ার ওয়াজকে আমরা করেছি কি ইন স্পাইট অফ দেয়ার বিইং রেইন। তাহলে এটা কি হলো, সিম্পল থেকে কমপ্লেক্স থেকে আমরা সিম্পল সেন্টেন্স করে ফেললাম। তাহলে দো দেয়ার ওয়াজ রেইন দ্য টিচার কেম, এটা সিম্পলি হলো কি ইন স্পাইট অফ দেয়ার বিইং রেইন দ্য টিচার কেম। এখন আমরা দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করা শিখব। যদি দো অলদো ক্লজ হ্যাজ হ্যাভ এড থাকে সেক্ষেত্রে নিচের নিয়মটা আমরা ব্যবহার করব। তাহলে সেখানে কি হবে, দো অলদো এর পরিবর্তে আমরা ইন স্পাইট অফ বা ডিসপাইট বসাবো, সেই বাক্যের সাবজেক্টটাকে পজেসিভ করব। হ্যাজ হ্যাভ হ্যাড এর জায়গাতে আমরা বসাবো হ্যাভিং এবং সেন্টেন্সের বাকি অংশটা বসাবো। যেমন although he had enough time he could not finish the task, যদিও তার হাতে অনেক সময় ছিল সে কাজটা শেষ করতে পারে নাই। তাহলে এখানে আমরা কি করলাম, ডিসপাইট অফ বসালাম, ডিসপাইট অফ, তারপর হি এর পজেসিভ ফর্ম হিজ, হ্যাড এর জায়গাতে বসালাম হ্যাভিং, ডিসপাইট অফ হিজ হ্যাভিং ইনাফ টাইম হি কুড নট ফিনিশ দ্য ওয়ার্ক, বাকি জায়গাটা ঠিকঠাক বসলো। এবং দেখুন আমাদের কিন্তু ট্রান্সফরমেশনে অর্থ পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র সেন্টেন্সের চেহারা বদলে যাচ্ছে। তাহলে এরকম করে চেহারা বদলায় অর্থ ঠিক রাখার ব্যাপারটাই হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তাহলে কমপ্লেক্সে কি ছিল, অলদো হি হ্যাড ইনাফ টাইম হি কুড নট ফিনিশ দ্য টাস্ক, সেটা সিম্পল এসে কি হলো, ডিসপাইট অফ হিজ হ্যাভিং ইনাফ টাইম হি কুড নট ফিনিশ দ্য টাস্ক। সেকেন্ড রুলে আমরা দেখব যে সাবজেক্ট, রিলেটিভ প্রোনাউন এবং প্রিন্সিপাল ভার্ব যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কিভাবে সিম্পল করতে পারি। তাহলে প্রথমে আমরা প্রদত্ত সেন্টেন্সটার সাবজেক্টকে বসাবো, তারপর রিলেটিভ প্রোনাউন যেটা ছিল সেটা উঠে যাবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি বসাবো এবং বাকি অংশ বসাবো। অর্থাৎ এখানে আমরা এটাকে প্রেজেন্ট পার্টিসিপল করে দিব, কারণ আমাদের সিম্পল সেন্টেন্সে তো দুটো ফিনিট ভার্ব থাকবে না, একটা ফিনিট ভার্ব থাকবে এবং বাকিটাকে আমরা কি করব, প্রেজেন্ট পার্টিসিপল। যেমন কমপ্লেক্স সেন্টেন্সে কি আছে, দ্য আউল দ্যাট সিটস অন দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি ইজ স্লিপিং। তাহলে দ্যাটটা হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন, তাই না, দ্যাটটাকে আমরা সরিয়ে দিব, সরিয়ে যে ভার্বটা আছে সেটার সাথে আইএনজি যোগ করব। তাহলে দ্য আউল সিটিং অন দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি ইজ স্লিপিং, শুধুমাত্র পরিবর্তন কিন্তু দ্যাট সিটস এর জায়গাতে আমরা সিটিংস বসিয়ে করতে পেরেছি। তাহলে কমপ্লেক্সে যেটা ছিল দ্য আউল দ্যাট সিটস অন দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি ইজ স্লিপিং, সেটা সিম্পল এসে কি হলো, দ্য আউল সিটিং অন দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি ইজ স্লিপিং। খুব সহজ না? এখন আমরা দেখব যে সাবজেক্টের সাথে রিলেটিভ প্রোনাউন, তারপর অক্সিলারি ভার্ব, তারপর প্রিন্সিপাল ভার্ব যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কিভাবে সিম্পল করতে পারি। তাহলে আমরা প্রথমে সাবজেক্টটাকে বসাবো, তারপর আমরা রিলেটিভ প্রোনাউনকে উঠিয়ে দেব, রিলেটিভ প্রোনাউনের পরে যে অক্সিলারি ভার্ব সেটাও উঠে যাবে, এখানেও মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে এখানে এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে এবং বাকি অংশ বসবে। যেমন দ্য বয় হু ইজ রাইটিং দ্য লেটার ইজ স্যাড, তাহলে এখানে রিলেটিভ প্রোনাউন কোনটা, হু ইজ রাইটিং, তাই না। তাহলে হু ইজ রাইটিং এর জায়গাতে শুধুমাত্র কি বসবে, ভার্ব প্লাস আইএনজি, রাইটিং। তাহলে দ্য বয় রাইটিং দ্য লেটার ইজ স্যাড। তাহলে দেখছেন যে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করার নিয়ম কিন্তু খুব সহজ, এবং আমরা যদি একবার বুঝে যাই যে কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করতে হবে, সেটা উল্টাটা করলেই কমপ্লেক্স থেকে সিম্পল আমরা করতে পারবো। তাহলে দ্য বয় হু ইজ রাইটিং দ্য লেটার ইজ স্যাড, এটা কি হয়ে গেল, দ্য বয় রাইটিং দ্য লেটার ইজ স্যাড। আমরা ছবিতেও দেখতে পাচ্ছি যে খুব স্যাড হয়ে একটা ছেলে একটা লেটার লিখছে। এখন আমরা দেখি যদি সাবজেক্টের সাথে রিলেটিভ প্রোনাউন এবং তারপর পাস্ট পার্টিসিপল থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে সিম্পল করতে পারি। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, এখানেও রিলেটিভ প্রোনাউন উঠিয়ে দিব, অক্সিলারি ভার্ব উঠিয়ে দিব এবং সেন্টেন্সের বাকি যে অংশটা আছে সেটা বসাবো। যেমন দ্য বুক হুইচ ওয়াজ রিটেন বাই আফরিন ইজ আ মাস্টারপিস, তাহলে এখানে কি আছে, রিলেটিভ প্রোনাউন হুইচ, অক্সিলারি ভার্ব ওয়াজ, এই দুটোই উঠে যাবে, বাকি যেটা থাকবে সেটা বসালেই আমাদের সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। যেমন
দ্য বুক রিটেন বাই আফরিন ইজ আ মাস্টারপিস। খুব সহজ না? দ্য বুক হুইচ ওয়াজ রিটেন বাই আফরিন ইজ আ মাস্টারপিস, এটা কমপ্লেক্স থেকে সিম্পল এসে কি হলো? দ্য বুক রিটেন বাই আফরিন ইজ এ মাস্টারপিস। আর আমার আরেকটা সাজেশন আছে, আপনি যখন এটা পড়ছেন, আমি তো রুল থেকে রুলে এগিয়ে যাচ্ছি, আপনি প্রত্যেকটা রুল শেখার পরে পজ করুন, করে খাতায় লিখে ফেলুন। আপনার রুলটাও খাতায় লিখে ফেলুন, যেটা আমরা এক্সাম্পলে বলছি, রুল লিখতে হবে না, এক্সাম্পল খাতায় লিখে ফেলুন এবং নিজে একটা এক্সাম্পল তৈরি করুন। তাহলে বিশ্বাস করুন, 2বার আপনি এই জিনিসটা লিখেছেন, এটা ভুলার আপনার আর কোনো চান্স থাকবে না। তো যদি এরকম থাকে যে সাবজেক্ট এবং রিলেটিভ প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ থাকে, সেক্ষেত্রে আমরা কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল করতে পারি? প্রথমে যে দাটা থাকবে সেটা পরিবর্তে আমরা এ বা অ্যান বসাবো, রিলেটিভ প্রোনাউনটা উঠে যাবে, সেটার পরে অ্যাডজেক্টিভটা বসাবো, তারপর সাবজেক্ট বসাবো এবং অ্যাডজেক্টিভের পরের অংশটা বসাবো। যদি উদাহরণ দেখি, দ্য বয় হু ইজ পাংচুয়াল ক্যান পারফর্ম হিজ জব অন টাইম, তাহলে এখানে রিলেটিভ প্রোনাউন কিন্তু উঠে যাবে, আর দা এর জায়গাতে বসবে কি এ বা অ্যান। তাহলে প্রথমে এ বসবে, তারপর সাবজেক্টের আগে আমরা অ্যাডজেক্টিভ বসাবো, তাহলে আ পাংচুয়াল, তারপর আমরা বসাবো সাবজেক্ট, তাহলে আ পাংচুয়াল বয়, তারপর অ্যাডজেক্টিভের পরের যে অংশটা ক্যান পারফর্ম হিজ জব অন টাইম, সেটা আমরা বসিয়েছি। তাহলে কমপ্লেক্স থেকে সিম্পল করার জন্য কি করব? প্রথমে আমরা আর্টিকেল দা থাকলে সেখানে এ বা অ্যান বসাবো, তারপর আমরা অ্যাডজেক্টিভটা বসাবো পাংচুয়াল, তারপর আমরা সাবজেক্ট বসালাম এবং তারপর অ্যাডজেক্টিভের বাকি অংশ। তাহলে কমপ্লেক্সে যেটা ছিল দ্য বয় হু ইজ পাংচুয়াল ক্যান পারফর্ম হিজ জব অন টাইম, সেটা সিম্পল এসে কি হলো? আ পাংচুয়াল বয় ক্যান পারফর্ম হিজ জব অন টাইম। এখন আমরা দেখি সাবজেক্টের পর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর রিলেটিভ প্রোনাউন যুক্ত যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে, সেটাকে আমরা কিভাবে সিম্পল করতে পারি। এক্ষেত্রে আমরা প্রদত্ত সেন্টেন্সটার প্রথম থেকে যে রিলেটিভ প্রোনাউন এর আগ পর্যন্ত বসাবো, তারপর আমরা কি করব? রিলেটিভ প্রোনাউনটাকে উঠিয়ে দিব, রিলেটিভ প্রোনাউনের পরে যে সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকবে সেটাকে উঠিয়ে দিব, মূল ভার্ব থাকলে সেই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল করে ফেলবো এবং বাকি অংশটা বসাবো। সেই যে আমরা প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে অনেকগুলো রুল শিখেছিলাম না, সেগুলো আমরা এখানে উল্টাটা করছি। তাহলে কমপ্লেক্সে কি আছে? হি রোট আ বুক দ্যাট হ্যাজ ফিলোসফিক্যাল এক্সপ্লেনেশন, সে একটা বই লিখলো যেখানে দার্শনিক ব্যাখ্যা রয়েছে। তাহলে এটা সিম্পল এসে কি হবে? আমাদের রিলেটিভ প্রোনাউনের আগ পর্যন্ত বসবে, হি রোট আ বুক আমরা বসালাম, তারপর রিলেটিভ প্রোনাউন উঠে যাবে, আইএনজি যোগ করব, তাহলে হ্যাড এর প্রেজেন্ট ফর্ম কি? হ্যাভ, এবং সেটার সাথে আইএনজি যোগ হলো হ্যাভিং, তারপর বাকি যে অংশটা ছিল সেটা বসাবো, তাহলে হি রোট আ বুক হ্যাভিং ফিলোসফিক্যাল এক্সপ্লেনেশন। তাহলে এখানে কি করলাম? আমরা যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলোর সাথে এই হ্যাড এর যে প্রেজেন্ট ফর্ম ভার্বের সেটার সাথে আইএনজি যোগ করে এটাকে প্রেজেন্ট পার্টিসিপল করে এই সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্সে রূপদান করার চেষ্টা করেছি। তাহলে কমপ্লেক্সে ছিল হি রোট আ বুক দ্যাট হ্যাড ফিলোসফিক্যাল এক্সপ্লেনেশন, সেটা সিম্পল এসে কি হলো? হি রোট আ বুক হ্যাভিং ফিলোসফিক্যাল এক্সপ্লেনেশন। এখন আমরা চলুন রুল 3 দেখি। যখন সিন্স, অ্যাজ বা ওয়েন থাকবে এরকম কমপ্লেক্স সেন্টেন্সের দুটো ক্লজের সাবজেক্ট যদি একই হয় এবং দুটো ক্লজে মূল ভার্ব থাকলে কিভাবে আমরা সিম্পল করব? প্রথম সেন্টেন্সের মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি যোগ করে সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল করে ফেলবো, তারপর প্রথম ক্লজে ক্রিয়ার পরের যে অংশটা বা ভার্বের পরের যে অংশটা সেটা বসাবো, কমা বসাবো, দ্বিতীয় ক্লজের সাবজেক্টের জায়গায় প্রথম সেন্টেন্সের সাবজেক্ট বসাবো এবং দ্বিতীয় সেন্টেন্সের বাকি যে অংশটা আছে সেটা বসাবো। যদি উদাহরণ দেখি এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। কমপ্লেক্সটা কি? সিন্স মাই গ্র্যান্ডফাদার ওয়েন্ট টু মার্কেট হি বট চকলেটস ফর মি। তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রথমটার সাবজেক্ট হচ্ছে মাই গ্র্যান্ডফাদার, দ্বিতীয়টার সাবজেক্ট হচ্ছে হি, দুটো সাবজেক্ট আলাদা, তাই না? তাহলে আমরা কি করব? প্রথমে আমরা এখানে যে ভার্বটা আছে সেটার প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে এদিকে বসাবো। তাহলে প্রেজেন্ট ফর্ম কি? ওয়েন্টের গো, এটার সাথে আইএনজি যোগ করলে কি হয়ে যায়? গোয়িং। তাহলে গোয়িং, তারপর বাকি অংশটা টু মার্কেট, তারপর আমরা কমা বসালাম, কমা, তারপর প্রথম সেন্টেন্সের সাবজেক্ট মাই গ্র্যান্ডফাদার, তারপর আমরা কি করলাম? বাকি যে অংশটা আছে সেটা বসালাম, বট চকলেটস ফর মি। তাহলে সিন্স মাই গ্র্যান্ডফাদার ওয়েন্ট টু মার্কেট হি বট চকলেটস ফর মি। তাহলে এখানে আমরা খুব সুন্দর করে কি করলাম? কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স তৈরি করে ফেললাম। তাহলে সিন্স মাই গ্র্যান্ডফাদার ওয়েন্ট টু মার্কেট হি বট চকলেটস ফর মি, এটা কি হয়ে গেল? গোয়িং টু মার্কেট মাই গ্র্যান্ডফাদার বট চকলেটস ফর মি। এখন আমরা ফোর্থ রুলটা দেখি। দুটি ক্লজের সাবজেক্ট যদি ভিন্ন ভিন্ন হয় এবং প্রথম ক্লজটিতে যদি অ্যাম ইজ আর থাকে,
বা ওয়াজ ওয়্যার হ্যাজ হ্যাভ হ্যাড থাকে তাহলে কিভাবে সিম্পল করতে পারি। তাহলে সাবজেক্ট বসাবো আমরা প্রথম ক্লজের অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যারের পরিবর্তে আমরা বিইং বসাবো, বা হ্যাজ হ্যাভ হ্যাডের পরিবর্তে আমরা হ্যাভিং বসাবো। এছাড়া প্রথম ক্লজটিতে আর কোনো পরিবর্তন হবে না এবং তারপর দ্বিতীয় ক্লজটি বসাবো। যদি আমরা এক্সাম্পল দেখি, সিন্স হি ওয়াজ ভেরি কোল্ড হি ওর আ লট অফ লেয়ার্স। যেহেতু সে খুব ঠান্ডা লাগছিল তার, সে অনেকগুলো লেয়ার্স পরলো বা অনেকগুলো জামা পরলো। তাহলে এটা কি করলাম আমরা, হি বিইং ভেরি কোল্ড ওর আ লট অফ লেয়ার্স। তাহলে এখানে আমরা কি করলাম, সাবজেক্ট বসালাম, তারপর অ্যামিজারের জায়গায় কি করলাম, বিইং বসালাম। ওয়াজ ছিল সেটার জায়গায় কি বসিয়েছি, বিইং, তারপর দ্বিতীয় ক্লজটি বসিয়েছি। তাহলে হি বিইং ভেরি কোল্ড ওর আ লট অফ লেয়ার্স। এখন সিন্স বা অ্যাজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ দুটার সাবজেক্ট যদি একই হয়, আর সিন্স বা অ্যাজ যুক্ত ক্লজটাতে যদি বি ভার্ব বা হ্যাভ হ্যাড থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে সিম্পল সেন্টেন্স করতে পারি। তাহলে এখানে কি হবে, সিন্স বা অ্যাজ এর পরিবর্তে প্রথমে আমরা বিকজ অফ বসাবো, তারপর সেই ক্লজের সাবজেক্টের পজেসিভ ফর্মটা বসাবো। অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যারের পরিবর্তে বিইং বা হ্যাজ হ্যাভ হ্যাডের পরিবর্তে হ্যাভিং বসাবো। সেন্টেন্সের বাকি অংশটা বসিয়ে কমা বসাবো এবং বাকি সেন্টেন্সটা বসাতে পারবো। তাহলে আমরা উদাহরণটা দেখি। এখানেও এই স্ট্রাকচারগুলি অনেক লম্বা লাগছে, বাট আপনি যদি উদাহরণটা দেখে ফেলেন তাহলে এটা আর এত জটিল মনে হবে না। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কি আছে, সিন্স হি ওয়াজ টায়ার্ড হি কুড নট কমপ্লিট দ্য টাস্ক। যেহেতু সে ক্লান্ত ছিল সে কাজটা শেষ করতে পারেনি। তাহলে সিন্সের জায়গাতে আমরা কি বসালাম, বিকজ অফ, তারপর হি এর পজেসিভ ফর্ম কি হিজ, তারপর ওয়াজ আছে, ওয়াজের জায়গাতে বসাবো বিইং। তাহলে বিকজ অফ ইজ বিইং টায়ার্ড, বাকি যে অংশটা হি কুড নট কমপ্লিট দ্য টাস্ক। তাহলে আমরা কি এবার পেরেছি, তাহলে বিকজ অফ ইজ বিইং টায়ার্ড হি কুড নট কমপ্লিট দ্য টাস্ক, এটা হয়ে গেল কি কমপ্লেক্স সেন্টেন্সটার সিম্পল ভার্সন। তাহলে আমরা খুব সিম্পলি সিম্পল করাটা শিখে ফেলেছি। এখন আমরা রুল 6-এ আসি। যদি ওয়েন যুক্ত সময় নির্দেশক কমপ্লেক্স সেন্টেন্স থাকে, সেটাকে আমরা কিভাবে সিম্পল করতে পারি। ওয়েনটা আমরা উঠিয়ে দিব, তারপর ওয়েনের পরে যে সাবজেক্ট ও ভার্ব থাকে সেটাও উঠিয়ে দেব, তারপর ছোট সময় বোঝালে অ্যাট বা ইন বসাবো, ঋতু বোঝালে ইন বসাবো এবং বয়সের উল্লেখ থাকলে তার পূর্বে আমরা অ্যাট দ্য এজ এটা বসাতে পারবো। যেমন কমপ্লেক্স সেন্টেন্সটা কি, when it is spring the flowers bloom। যখন বসন্তকাল থাকে তখন ফুল ফোটে। তাহলে আমরা কি করলাম, the flowers bloom, তাহলে the flowers bloom কে আমরা সামনে নিয়ে এসেছি, bloom, তারপর আমরা it is এর জায়গাতে কি বসালাম, in, এবং তারপর কি বসিয়েছি, spring। তাহলে when it is এর জায়গাতে আমরা in বসিয়েছি। তাহলে the flowers bloom in spring, এটা কি হলো কমপ্লেক্স সেন্টেন্সের সিম্পল ভার্সন। কমপ্লেক্স সেন্টেন্সে কি ছিল, when it is spring the flowers bloom, এটা সিম্পল এসে কি হলো, the flowers bloom in spring। তাহলে এখানে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পেরেছি ঋতু আছে, এই কারণে এখানে বসেছে কি ইন। যদি ছোট সময় বোঝাতো অ্যাট বা ইন বসাতে পারতাম, বয়স বোঝালে অ্যাট দ্য এজ বোঝাতে পারতাম। তবে ওয়েন দ্বারা যদি কোনো সময় না বুঝিয়ে কোনো কাজ চলা বোঝায়, তখন আমরা অ্যাট দ্য টাইম অফ প্লাস ওয়েন এই যুক্ত অংশে আইএনজি যোগ ক্রিয়া আর বাকি ক্লজটা বসাবো। যদি উদাহরণ দেখি এটা আপনি বুঝতে পারবেন। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কি, when it was raining, এটা মানে কি একটা কাজ চলছিল, তাই না, বৃষ্টি হওয়ার কাজটা চলছিল। তাহলে when it was raining দিয়ে আমরা বৃষ্টি হচ্ছিল এটা বোঝাচ্ছি যে যখন বৃষ্টি হচ্ছিল we played, আমরা খেলেছিলাম। তাহলে সিম্পল এসে কি হবে, অ্যাট দ্য টাইম অফ হবে, তারপর when যুক্ত আইএনজি যুক্ত ক্রিয়াটি when এর অংশের, তাহলে when যুক্ত অংশের আইএনজি যুক্ত ক্রিয়া হচ্ছে raining, তাহলে অ্যাট দ্য টাইম অফ raining বাকি অংশ we played। তাহলে when it was raining we played, এটা সিম্পল এসে কি হলো, at the time of raining we played। খুব সহজ না? আমি আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। রুল 7-এ আমরা দেখব যে হোয়াট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কিভাবে সিম্পল করতে পারি। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর ভার্ব বসাবো, হোয়াটকে উঠিয়ে দেব, প্রদত্ত যে পজেসিভটা আছে সেটাকে বসাবো এবং পজেসিভের পরের নাউনটাকে বসাবো। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটা কি, আই আন্ডারস্ট্যান্ড হোয়াট দেয়ার ট্র্যাডিশন ইজ, আমি বুঝতে পারি তাদের ঐতিহ্যটা কি। তাহলে সিম্পলি আমরা কি করব, আমরা প্রথমে সাবজেক্ট বসাবো আই, তারপর ভার্ব আন্ডারস্ট্যান্ড, তারপর হোয়াটকে উঠিয়ে দেব, তারপর পজেসিভটা বসাবো এবং নাউনটা বসাবো এবং শেষ। তাহলে আই আন্ডারস্ট্যান্ড দেয়ার ট্র্যাডিশন, তাহলে আই আন্ডারস্ট্যান্ড
হোয়াট দেয়ার ট্রেডিশন ইজ, এটা সিম্পল এসে কি হলো, আই আন্ডারস্ট্যান্ড দেয়ার ট্রেডিশন। তাহলে আমি বুঝতে পারি তাদের ঐতিহ্য কি এবং আমি তাদের ঐতিহ্য বুঝি, এই দুটো কিন্তু একই অর্থ প্রকাশ করে। তাহলে কমপ্লেক্স থেকে আমরা এখানে কি করলাম, সিম্পল সেন্টেন্সে রূপদান করলাম। রুল 8-এ ইফ দ্বারা গঠিত শর্তমূলক না বোধক যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে সেটাকে আমরা কিভাবে সিম্পল করতে পারি সেটা দেখি। তো প্রথমে আমরা উইদাউট বসাবো, তারপর ইফ ক্লজের মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করব, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল করে ফেলবো। তারপর ভার্বের পরের অংশ বসাবো এবং অপর যে ক্লজটা আছে সেটা বসাবো। কমপ্লেক্স সেন্টেন্সটা কি, ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন ইউ শুড নট আনসার অন দ্য স্ক্রিপ্ট। তুমি যদি প্রশ্নই না বুঝো তাহলে কিন্তু তোমার স্ক্রিপ্টে লেখাটা উচিত হবে না বা উত্তর করাটা পরীক্ষার খাতায় উচিত হবে না। তাহলে সিম্পল আমরা এখানে ইফ ছিল, ইফের জায়গাতে আমরা কি বসাবো, উইদাউট। তারপর মূল যে ভার্বটা আন্ডারস্ট্যান্ড, এখানে আমরা কি করলাম, আন্ডারস্ট্যান্ডিং আইএনজি যোগ করে দিলাম। তাহলে ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড এটা হয়ে গেল কি, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশ্চেন you should not answer on the script। তাহলে এই if you do not understand এর জায়গাতেই কিন্তু আমাদের পরিবর্তনটা ঘটলো। if you do not understand এর জায়গাতে আমরা কি বসালাম, without understanding the question you should not answer on the script। প্রশ্ন না বুঝে উত্তরে লেখা উচিত হবে না। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে কিভাবে আমরা নেগেটিভ অর্থবোধক কোনোটাকে বসাতে পারবো। কিন্তু যদি ইফ ক্লজটা অ্যাফার্মেটিভ হয় সেক্ষেত্রে আমরা কি করব, সেখানে আমরা ইফের জায়গাতে বসাবো বাই, আর বাকি সব কিছু আগের মতো নিয়মেই হবে। যেমন ইফ ইউ মেইনটেইন পাংচুয়ালিটি ইউ ক্যান ওভারকাম অল প্রবলেমস। তাহলে এখানে আমরা ইফ ইউ মেইনটেইনের জায়গাতে বসাবো কি, বাই মেইনটেইনিং। তাহলে বাই মেইনটেইনিং পাংচুয়ালিটি ইউ ক্যান ওভারকাম অল প্রবলেমস। তাহলে তুমি সময়ানুবর্তিতা এটা রেগুলেট করার মাধ্যমে বা মেনটেন করার মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে পারবে। তাহলে ইফ ইউ মেইনটেইন পাংচুয়ালিটি ইউ ক্যান ওভারকাম অল প্রবলেমস। এখানে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল কি করতে পারি, বাই মেইনটেইনিং পাংচুয়ালিটি ইউ ক্যান ওভারকাম অল প্রবলেমস, এভাবে করে ফেলতে পারি। রুল 9-এ আমরা দেখব যে যখন সো দ্যাট থাকবে সেখানে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল করতে পারি। একটু আগে কিন্তু আমরা উদ্দেশ্যমূলক সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করা শিখেছিলাম, এটা ঠিক সেটার বিপরীত রূপ। তাহলে সেন্টেন্সের প্রথম থেকে আমরা সো এর আগ পর্যন্ত বসাবো, সো থেকে তারপর মে মাইট ক্যান কুড এগুলো উঠে যাবে, এই পর্যন্ত টু বসবে, প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ থাকবে। যেমন হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড কমপ্লিট ইট উইদিন 48 আওয়ার্স। তাহলে এখানে সো থেকে কুড পর্যন্ত অংশ এখানে কি হবে, উঠে যাবে। সো থেকে কুড পর্যন্ত অংশ আমরা উঠিয়ে দিব। তাহলে এতটুকু যদি আমরা বাদ দিই কি থাকে, হি ওয়ার্কড হার্ড বাদ দিয়ে আমরা কি দিব, টু যোগ করব। তাহলে হি ওয়ার্কড হার্ড টু কমপ্লিট ইট উইদিন 48 আওয়ার্স। তাহলে হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড কমপ্লিট ইট উইদিন 48 আওয়ার্স এর জায়গায় সিম্পল এসে কি হলো, হি ওয়ার্কড হার্ড টু কমপ্লিট ইট উইদিন 48 আওয়ার্স। তাহলে এটা খুব সহজে আমরা বুঝতে পেরেছি না। এখন চলুন আমরা রুল 10টা দেখি। এটা হচ্ছে সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কিভাবে সিম্পল করব, এবং এটা করব কিভাবে জানেন, টু টু দিয়ে। একটু আগে আমরা টু টু থেকে সো ডট ডট দ্যাট দিয়ে সিম্পল থেকে কমপ্লেক্স করা শিখেছিলাম, এখন আমরা উল্টোটা দেখছি। তাহলে সো এর জায়গাতে আমরা বসাবো টু, এছাড়া দ্যাট এর পূর্ব পর্যন্ত আর কোনো পরিবর্তন হবে না। দ্যাট থেকে নট পর্যন্ত উঠে যাবে, টু বসবে এবং প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ বসবে। যদি উদাহরণটা দেখি, হি ইজ সো ওল্ড দ্যাট হি ক্যান নট রান। তাহলে দ্যাট এর আগ পর্যন্ত এই পর্যন্ত সো এর জায়গাতে কি বসবে, টু বসবে। তাহলে হি ইজ টু ওল্ড, তারপর দ্যাট উঠে যাবে, তারপর যে ক্যান নট আছে এটার জায়গাতে বসবে কি, টু। তাহলে হি ইজ টু ওল্ড টু রান। তাহলে হি ইজ সো ওল্ড দ্যাট হি ক্যান নট রান, এটাকে সিম্পল করব কিভাবে, হি ইজ টু ওল্ড টু রান, এইরকম করে। তাহলে এতটুকু পরিবর্তনে দেখছেন কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল হয়ে গেল। বিশ্বাস করুন আপনি যদি 2-3 বার সেন্টেন্সটা পড়েনও লিখেও রাখেন এটা ভুল হওয়ার কোনো চান্স নেই। এবং এই বিশাল যে স্ট্রাকচারগুলো আমরা পড়ছি এটা আমরা বোঝার জন্য পড়ছি, এটা মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। রুল 11-এ আমরা দেখব কোনো কমপ্লেক্স সেন্টেন্সে যদি ইট ইজ সার্টেন, ইট ইজ শিওরলি, ইট ইজ সাডেন থাকে
তাহলে সিম্পল করার সময় তাদের পরিবর্তে আমরা সার্টেনলি, শিওরলি এবং সাডেনলি বসাতে পারি। তাহলে আমরা যদি উদাহরণ দেখি, কমপ্লেক্স সেন্টেন্সটা কি? ইট ইজ সার্টেন দ্যাট ইট ইজ সামার। এটা একদম নিশ্চিত যে এখন গরমকাল চলছে। সিম্পল এসে কি হবে? ইট ইজ সার্টেনের জায়গায় বসবে সার্টেনলি, আর দ্যাটটা উঠে যাবে। তাহলে সার্টেনলি ইট ইজ সামার। তাহলে ইট ইজ সার্টেন দ্যাট ইট ইজ সামার, এটা কমপ্লেক্স থেকে সিম্পল হওয়ার সময় কি হয়ে গেল? সার্টেনলি ইট ইজ সামার। আমি আশা করি আপনারা এই যে খুব সহজ রুলটা বুঝতে পেরেছেন, এবং বিশ্বাস করুন এরকম সহজ কিন্তু ট্রিকি রুলগুলো পরীক্ষাতে বেশি আসে। বিশাল বিশাল সেন্টেন্স দিয়ে কিন্তু আমাদেরকে পরীক্ষাতে, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে যেখানে টাইম ক্রাঞ্চ থাকে সেখানে করতে দেয় না। ছোট ছোট সেন্টেন্স দিবে কিন্তু এরকম ট্রিক কোয়েশ্চেন্স থাকবে। এখন আমরা শিখবো যে কিভাবে আমরা কম্পাউন্ড থেকে সিম্পল সেন্টেন্সের রূপ দিতে পারি। প্রথম রুলে আমরা কি দেখবো যে অ্যান্ড যুক্ত যখন কম্পাউন্ড সেন্টেন্স থাকবে, সেটার উভয় অংশের সাবজেক্ট যদি একই হয় সেক্ষেত্রে, এবং উভয় অংশে যদি মূল ভার্ব থাকে, কিভাবে আমরা সিম্পল করতে পারি। প্রথমে বাক্যের মূল ভার্বের আমরা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করব। তাহলে কি হবে? প্রথম বাক্যের মূল ভার্বের সাথে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে V1 প্লাস আইএনজি করছি। কেন? একটা ভার্বকে আমরা মূল ভার্ব থেকে নন ফিনিট ভার্ব করে দিব। তাহলে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল করব। প্রথম বাক্যের মূল ভার্বের পরের অংশ বসাবো, এন্ড এর পরিবর্তে আমরা বসাবো কমা। প্রথম বাক্যের যে সাবজেক্ট বসাবো, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট থাকলে সেটা উঠে যাবে, দ্বিতীয় বাক্যের বাকি অংশটা আমরা বসাতে পারবো। তাহলে কম্পাউন্ডে কি ছিল? দ্য ওল্ড ম্যান ওয়াকড 2 miles and felt tired। তাহলে দেখুন এখানে দুটোতেই একই সাবজেক্ট আছে, এবং ওয়াকড একটা ভার্ব, ফেল্ট একটা ভার্ব, এই দুটো V2 বা দুটো মূল ভার্ব এখানে আছে। তো আমরা কি করব? প্রথম যে ভার্বটা আছে সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল করে ফেলবো প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে। তাহলে ওয়াক হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সেটার সাথে আইএনজি যোগ করে আমরা কি করলাম? ওয়াকিং, তারপর এর পরের অংশ 2 miles, তারপর আমরা এন্ড উঠিয়ে কমা বসিয়েছি, কমা, তারপর আমরা বসিয়েছি প্রথম বাক্যের যে সাবজেক্ট দ্য ওল্ড ম্যান, তারপর দ্বিতীয় বাক্যের অংশটুকু, তাহলে ফেল্ট টায়ার্ড। তাহলে দ্য ওল্ড ম্যান ওয়াকিং 2 miles and felt tired, এটা সিম্পল এসে কি হলো? ওয়াকিং 2 miles, দ্য ওল্ড ম্যান ফেল্ট টায়ার্ড। 2 মাইল হেঁটে এসে বৃদ্ধ লোকের খুব ক্লান্ত লাগছিল। দ্বিতীয় রুলটাতে যদি এমন হয় যে অ্যান্ড এর উভয় যে বাক্য সেটা সাবজেক্ট ভিন্ন হয়, আর প্রথম সেন্টেন্সে যদি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাড থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? তখন আমরা প্রথম বাক্যের অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর পরিবর্তে বিইং বসাবো, বা হ্যাজ, হ্যাভ, হ্যাড এর পরিবর্তে হ্যাভিং বসাবো। এছাড়া প্রথম বাক্যে পরিবর্তন হবে না। তারপর অ্যান্ড এর পরিবর্তে কমা বসবে এবং দ্বিতীয় বাক্য বসবে। খুব সহজ। তাহলে কম্পাউন্ডটা কি? The marriage ceremony was started and the bands were playing their instruments। তাহলে দেখুন the marriage ceremony একটা সাবজেক্ট এবং the bands এই দুটো কিন্তু ডিফারেন্ট সাবজেক্ট। তাহলে আমরা শুরুতে কি করলাম? the marriage ceremony বসালাম। বসানোর পর was এর জায়গাতে আমরা বসাবো being, তারপর বাকি অংশ started, তারপর and এর জায়গাতে কমা, তারপর the bands were playing their instruments, অর্থাৎ দ্বিতীয় বাক্যটা যেমন ছিল সেরকম করে বসালাম। তাহলে কম্পাউন্ডে কি ছিল? দ্য ম্যারেজ সেরেমনি ওয়াজ স্টার্টেড অ্যান্ড দ্য ব্যান্ডস ওয়ার প্লেইং দেয়ার ইনস্ট্রুমেন্টস। এটা সিম্পল এসে কি হলো? দ্য ম্যারেজ সেরেমনি বিং স্টার্টেড, দ্য ব্যান্ডস ওয়ার প্লেইং দেয়ার ইনস্ট্রুমেন্টস। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে কিভাবে আমরা এই পরিবর্তনটা ঘটালাম এবং কম্পাউন্ড থেকে সিম্পল করতে পারলাম? খুব সহজ কিন্তু। রুল 3তে আমরা দেখব যে যখন অর থাকে সেক্ষেত্রে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল করতে পারি। তাহলে প্রথমে আমরা উইদাউট বসাবো, তারপর প্রথম বাক্যের মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব, ক্রিয়ার পরের যে অংশ আছে বা ভার্বের পরের যে অংশ আছে সেটা বসাবো, অর এর পরিবর্তে কমা বসাবো এবং দ্বিতীয় বাক্য বসাবো। এক্সাম্পল কি? কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে প্রিপেয়ার ইয়োরসেলফ অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। তাহলে প্রিপেয়ার ইয়োরসেলফ অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, এটা সিম্পল এসে কি হবে? প্রথমে আমরা বসাবো উইদাউট, তারপর যে মূল ভার্ব প্রিপেয়ার এটার সাথে আইএনজি যোগ করব, প্রিপেয়ারিং ইয়োরসেলফ ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। তাহলে প্রিপেয়ার ইয়োরসেলফ অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, এটা সিম্পল এসে কি হবে? উইদাউট প্রিপেয়ারিং ইয়োরসেলফ ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। তাহলে এখানে কি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা অর যুক্ত সেন্টেন্সে অরের পরিবর্তে কমা বসিয়ে শুরুতে উইদাউট দিয়ে ভার্বের সাথে আইএনজি বসিয়ে সেন্টেন্সটাকে সিম্পল করতে পেরেছি? আশা করি আমরা বুঝেছি। তাহলে কম্পাউন্ডে কি ছিল? প্রিপেয়ার ইয়োরসেলফ অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, এটা সিম্পল এসে কি হলো? উইদাউট প্রিপেয়ারিং ইয়োরসেলফ ইউ উইল ফেল ইন দ্য এক্সাম।
ফোর্থ রুলে আমরা দেখব যে অ্যান্ড এর উভয় অংশের সাবজেক্ট যদি একই হয় এবং প্রথম সেন্টেন্স দ্বারা যখন কারণ বোঝায় তখন আমরা কিভাবে সিম্পল করতে পারি। তাহলে প্রথমে আমরা বিকজ অফ বসাবো, তারপর প্রথম সেন্টেন্সের সাবজেক্টের পজেসিভ ফর্মটা বসাবো, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এর পরিবর্তে বিইং বসাবো বা হ্যাজ হ্যাভ হ্যাড এর পরিবর্তে হ্যাভিং বসাবো, বা মূল যে ভার্বটা থাকবে সেটার সাথে আইএনজি যোগ করব। তারপর প্রথম সেন্টেন্সের বাকি অংশ বসিয়ে অ্যান্ড এর পরিবর্তে কমা বসিয়ে দ্বিতীয় সেন্টেন্সটা বসাবো। এবং আপনার এখন নিশ্চয়ই মনে হচ্ছে যে এত বড় স্ট্রাকচার যে পড়াচ্ছি সেটা কিভাবে আপনার মনে থাকবে। স্ট্রাকচার মনে রাখার দরকার নেই, আমরা মনে রাখবো কি এক্সাম্পল। তাহলে এক্সাম্পলটা দেখি, হি ইজ উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। তাহলে এটা কি হয়ে যাবে, প্রথমে আমরা বিকজ অফ বসাবো, তাহলে বিকজ অফ, তারপর হি এর পজেসিভ ফর্ম হিজ, তারপর ইজ এর জায়গাতে কি বসাবো বলেছি বিইং, বিকজ অফ ইজ বিইং, তারপর ফার্স্ট সেন্টেন্সের বাকি অংশ উইক, তারপর অ্যান্ড এর জায়গাতে কমা, কমা বসিয়েছি, তারপর বাকি যে সেন্টেন্সটা সেটা হি ক্যান নট ওয়াক। তাহলে সিম্পল এসে কি হলো, বিকজ অফ ইজ বিইং উইক হি ক্যান নট ওয়াক। তাহলে কম্পাউন্ডে ছিল হি ইজ উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক, সেটা সিম্পল এসে কি হলো, বিকজ অফ ইজ বিইং উইক হি ক্যান নট ওয়াক। ফিফথ রুলে আমরা দেখব যে বাট যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা কিভাবে সিম্পল করতে পারি। প্রথমে আমরা বসাবো ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ বসানোর পর তারপর আমরা প্রথম সেন্টেন্সের যে সাবজেক্ট সেটার পজেসিভ ফর্ম বসাবো, তারপর প্রথম সেন্টেন্সে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার থাকলে বিইং, হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে হ্যাভিং বসাবো, বা যে প্রথম বাক্যের যে মূল ভার্ব থাকবে সেটার সাথে আইএনজি যোগ করব। তারপর আমরা বাটের পরিবর্তে কমা বসাবো এবং দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে সেটাকে বসাবো। তাহলে যদি আমরা উদাহরণ দেখি, কম্পাউন্ড সেন্টেন্সটা কি আছে, হি ইজ উইক বাট হি ইজ ইন্ডাস্ট্রিয়াস। সে খুব দুর্বল কিন্তু সে পরিশ্রমী। তাহলে সিম্পল সেন্টেন্সে কি হবে, ইনস্পাইট অফ, তারপর ইনস্পাইট অফ এর পর হি এর যে পজেসিভ হিজ সেটা বসালাম, তারপর ইজ এর জায়গাতে আমরা কি বসালাম বিইং, ইনস্পাইট অফ হিজ বিইং, তারপর কি বসাচ্ছি উইক, ইনস্পাইট অফ হিজ বিইং উইক হি ইজ ইন্ডাস্ট্রিয়াস, বাকি অংশটা আমরা বসালাম, আর বাটের জায়গাতে কি বসলো কমা। তাহলে ইনস্পাইট অফ হিজ বিইং উইক হি ইজ ইন্ডাস্ট্রিয়াস, তার দুর্বল হওয়া সত্ত্বেও সে পরিশ্রমী। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে যখন বাট থাকবে সেখানে আমরা কিভাবে ইনস্পাইট অফ দিয়ে তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে পজেসিভ ফর্ম বসিয়ে আমরা এটাকে সিম্পল করতে পারছি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা দেখব রুল 6, সময় নির্দেশক কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা কিভাবে সিম্পল করতে পারি। সময়বাচক সাবজেক্টের ক্লজের যে সাবজেক্ট ইট থাকবে এবং ভার্ব থাকবে সেটা উঠে যাবে, সময়বাচক শব্দটা বসবে এবং পরের যে অংশটা আছে সেটা বসবে অ্যান্ড উঠে গিয়ে। তাহলে কম্পাউন্ডটা কি, ইট ওয়াজ 5 days ago অ্যান্ড আই ওয়াজ ভিজিটিং ইন প্যারিস। তাহলে সে প্যারিসে ঘুরছিল। তাহলে এখানে সিম্পল সেন্টেন্স কি হবে, 5 days ago, I was visiting in Paris। তাহলে দেখেছেন যে ইট ওয়াজ এই অংশটা ভার্বটা এবং ইটটা উঠে গেছে, বাকি যে অংশগুলো ছিল সেগুলো বসেছে আর অ্যান্ড এর জায়গাতে কি কমা বসেছে। এইভাবে খুব সহজেই কিন্তু আমরা কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করতে পারি। এখন আমরা দেখব কম্পাউন্ড থেকে আমরা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। তো প্রথম রুলটা হচ্ছে অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের একটা ক্লজ যদি অন্যটার কারণ বা সময় নির্দেশ করে তখন আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করার সময় প্রথমেই সিন্স অ্যাজ বা ওয়েন বসাবো, সময় বোঝালে ওয়েন এবং কারণ বোঝালে সিন্স বা অ্যাজ বসাবো। প্রথম সেন্টেন্সটা বসাবো, অ্যান্ডের পরিবর্তে কমা বসাবো এবং দ্বিতীয় সেন্টেন্সটা বসাতে পারবো। তাহলে চলুন আমরা যদি উদাহরণটা দেখি, কম্পাউন্ডে কি আছে, দ্য ম্যান ওয়াজ জবলেস অ্যান্ড কুড নট আর্ন মানি। মানুষটা বেকার ছিল এবং কোনো কাজ করতে পারছিল না দেখে তার কোনো টাকার উপার্জনও ছিল না। তাহলে কমপ্লেক্সে আমরা কি করেছি, এটাতে কারণ বোঝাচ্ছে তাই না, সে টাকা কেন উপার্জন করতে পারে না, কারণ সে জবলেস ছিল। তাহলে এখানে আমরা সিন্স বসিয়েছি, সিন্স দ্য ম্যান ওয়াজ জবলেস, তারপর অ্যান্ডের জায়গাতে কমা বসিয়েছি, বাকি অংশ যা ছিল তাই, হি কুড নট আর্ন মানি। তাহলে খুব সহজ না? একটু আগে কিন্তু আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা শিখেছিলাম, এখানে জাস্ট সেটারই উল্টোটা করছি। তাহলে আমরা যে কোনো এক ধরনেরটা শিখলে ভাইস ভার্সাটা খুব সহজেই বুঝতে পারবো। তাহলে কম্পাউন্ডে কি ছিল, দ্য ম্যান ওয়াজ জবলেস অ্যান্ড হি কুড নট আর্ন মানি, সেটা কমপ্লেক্সে কি হলো, সিন্স দ্য ম্যান ওয়াজ জবলেস, কমা হি কুড নট আর্ন মানি। সেকেন্ড রুলে যদি প্রথম ক্লজটাতে শর্ত বোঝায় তখন আমরা দ্বিতীয় ক্লজটাতে ইফ বসাবো,
সাবজেক্ট বসাবো, প্রদত্ত প্রথম ক্লজটা বসাবো, কমা বসাবো, অপর ক্লজটা বসাবো। খুব সহজ না? কম্পাউন্ডটা কি? বি পাংচুয়াল অ্যান্ড ইউ উইল ফিনিশ দ্য জব অন টাইম। তাহলে এখানে আমরা বি পাংচুয়ালের জায়গাতে আমরা কি বসাবো? ইফ প্লাস সাবজেক্ট। তো ইফ প্লাস বি পাংচুয়াল মানে হচ্ছে এখানে একটা সাবজেক্ট উজ্জ আছে ইউ, তাহলে ইফ ইউ, তারপর আমরা ভার্ব বসাবো। আর পাংচুয়াল বি ভার্বের জায়গাতে আমরা কি করেছি? যেটা এখানে রিলেভেন্ট ভার্ব সেটা বসেছি। ইফ ইউ আর পাংচুয়াল, কমা, অ্যান্ডের জায়গাতে কমা বসালাম, ইউ উইল ফিনিশ দ্য জব অন টাইম। তাহলে বি পাংচুয়াল অ্যান্ড ইউ উইল ফিনিশ দ্য জব অন টাইম, এটা কমপ্লেক্সে কি হলো? ইফ ইউ আর পাংচুয়াল, ইউ উইল ফিনিশ দ্য জব অন টাইম। থার্ড রুলে বাট যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লেক্স করব সেটা দেখব। তাহলে প্রথম সেন্টেন্সে প্রথমে আমরা দো বা অল দো বসাবো, তারপর প্রথম সেন্টেন্সটা বসাবো, বাটের পরিবর্তে কমা বসাবো, দ্বিতীয় সেন্টেন্সটা আমরা বসাতে পারবো। তাহলে এখানে কি হলো? কম্পাউন্ডের উদাহরণটা কি? হি ওয়াকড ফাস্ট বাট কুড নট মেক ইট অন টাইম। সে খুব তাড়াতাড়ি হাঁটার পরেও সময় মতো পৌঁছাতে পারেনি। তো কমপ্লেক্স সেন্টেন্সে কি দিব আমরা? প্রথমে দো, তারপরে দো ওয়াকড ফাস্ট বা দো হি ওয়াকড ফাস্ট, এখানে সাবজেক্ট দিলেও অসুবিধা নেই, তারপর কমা, তারপর বাকি অংশটা। তাহলে দো হি ওয়াকড ফাস্ট হি কুড নট মেক ইট অন টাইম, এবং এই বাটটা কিন্তু উঠে গেছে। তাহলে এখানে কি বসালাম? হি ওয়াকড ফাস্ট বাট হি কুড নট মেক ইট অন টাইম, এটার কমপ্লেক্স হলো কি? দো হি ওয়াকড ফাস্ট হি কুড নট মেক ইট অন টাইম। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে কিভাবে আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে পরিণত করতে পারি। এখন আমরা শিখব রুল 4। এখানে হচ্ছে অর যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লেক্স করতে পারি সেটা শিখব। তো প্রথমেই আমরা বসাবো ইফ, তারপর সাবজেক্ট বসাবো, ডু নট বসাবো, প্রদত্ত প্রথম ক্লজটাকে বসাবো, কমা বসাবো এবং দ্বিতীয় ক্লজটা বসাবো। আর যদি আমরা উদাহরণটা দেখি, লুক অ্যাট দ্য স্ক্রিন অর ইউ উইল মিস ব্যাটম্যানস পার্ট। স্ক্রিনের দিকে তাকাও, না হলে তুমি ব্যাটম্যানের অংশটা মিস করে ফেলবে। তাহলে কমপ্লেক্স এটা কি হলো? ইফ ইউ ডু নট লুক অ্যাট দ্য স্ক্রিন ইউ উইল মিস ব্যাটম্যানস পার্ট। তুমি যদি স্ক্রিনের দিকে না তাকাও তাহলে তুমি ব্যাটম্যানের অংশটা মিস করে ফেলবে। তাহলে এখানে আমরা কি করলাম? প্রথমে আমরা ইফ বসালাম, তারপর আমরা সাবজেক্ট বসালাম। লুক দিয়ে শুরু হয়েছে মানে এটা একটা ইম্পারেটিভে আছে এবং এটা কি হবে? লুক দিয়ে শুরু হচ্ছে মানে এটা ইম্পারেটিভ আছে এবং এটার সাবজেক্ট হবে ইউ। তাহলে ইফ ইউ, তারপর ডু নট বসবে, ডু নট, তারপর প্রদত্ত প্রথম ক্লজ লুক অ্যাট দ্য স্ক্রিন, যে প্রথম ক্লজ, তারপর কি? অরের জায়গাতে কমা এবং বাকি যে অংশটা ইউ উইল মিস ব্যাটম্যানস পার্ট। তাহলে কম্পাউন্ডে কি ছিল? লুক অ্যাট দ্য স্ক্রিন অর ইউ উইল মিস ব্যাটম্যানস পার্ট। এটা কমপ্লেক্সে এসে কি হলো? ইফ ইউ ডু নট লুক অ্যাট দ্য স্ক্রিন ইউ উইল মিস ব্যাটম্যানস পার্ট। তাহলে আমরা কি বুঝেছি যে এখানে কম্পাউন্ড থেকে আমরা কিভাবে কমপ্লেক্স করতে পেরেছি? খুব সহজ রুলগুলো কিন্তু আমি আবারও মনে করাচ্ছি। সাজেশন হচ্ছে প্রত্যেকটা রুল আপনি দেখবেন, এরকম একটা সময় পজ করবেন, করে আপনি নিজে একবার খাতায় লিখবেন এবং নিজে একটা সেন্টেন্স এরকম করে তৈরি করবেন, তাহলে এটা আপনি আর ভুলবেন না। স্ট্রাকচার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এই যাত্রায় থাকার জন্য। আমি আবারও বলছি, সাজেশনগুলো যদি আপনি ফলো করেন আপনার কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ভুল হওয়ার কোনোই কারণ নেই। আমরা শিখবো এক্সাম্পল দিয়ে, আমরা অবশ্যই রুল দিয়েও শিখবো, কিন্তু আমরা মনে রাখবো এক্সাম্পলগুলো। আমি আশা করি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এই ক্লাসটা আপনাদেরকে অনেক সাহায্য করবে। থ্যাংক ইউ।